হাই, সবাই কেমন আছেন? রাত 11:30 বেজে গেছে। আজকে হচ্ছে যে টোটালি মানে গল্পটা জানানো উচিত, কিভাবে বিয়ে হলো, বাসর হলো এবং কিভাবে পোল্ট্রি মারলো, এটা তো আসলে জানা উচিত। কারণ সাবরি তো জীবনে স্বীকার করবে না। 8 মাস হয়ে গেল। 8 মাস পরে আসলে সবার কৌতূহল থাকে যে আসলে বিয়েটা কিভাবে হলো, সেই জিনিসটাই কিন্তু জানেন। আমি হচ্ছে 12 নাম্বার বিয়ে। আপনাকে আসলে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে আমাকে? নেটওয়ার্কে এত বিজি, গ্রামীণ ফোন নাকি 5G চালু করবে। 3G পাই না আমরা, 5G নিয়ে আস। শোনা যাচ্ছে কি ক্লিয়ার? সেটা হচ্ছে যে কিভাবে এই সাবরি আমাকে বিয়ে করলো সেটাই আর কি আজকে জানাবো, কারণ হচ্ছে জানানো উচিত। 8 মাস হয়ে গেল, ঠিক আছে? 8 মাস পরে আমার আসলে জানানো উচিত, কারণ হচ্ছে অনেকেই হয়তোবা জানবে না, হয়তোবা এই সাবরি আবার নতুন করে বিয়ে করবে, ঠিক আছে, নতুন তাল বানা করবে। সেটা হচ্ছে যে মগবাজার হচ্ছে যে আমরা বন্ধু বান্ধব আড্ডা দিচ্ছিলাম, চা খাচ্ছিলাম। চা খেতে খেতে হঠাৎ দেখি যে সাপড়ির একটা হচ্ছে যে আপনার কান্নাকাটির একটা ভিডিও, কান্নাকাটির ভিডিও। সেটা হচ্ছে যে মগবাজারে আমরা সবাই দেখতেছি, আমি এবং রঞ্জু ভাই। হঠাৎ করে দেখি যে সাপড়ি কান্নাকাটি করতেছে রাসেল মিয়ার ইয়ে নিয়ে। তার আগেও আমরা যখন রাসেল বিয়ে করে আমরা সবাই সাধুবাদ এবং আমরা ফোন দিয়ে বিষয়টি জানাই এবং শুভ কামনা জানাই যে বিয়ে যেহেতু করছে। নীলুফার ইয়াসমিন আপা লেখছে হাই হাই। তানিয়া আক্তার লেখছে বর্ষাকে মিস করেন আপনি? একদমই না। সুবর্ণা রাশিদ লেখছে নতুন কিছু শুনান। নতুন কিছু তো কিভাবে বিয়ে করলেন এবং কেন বিয়ে করলাম, যে প্রতারণা করে আমাকে বিয়ে করলো, এটা তো আপনাদের জানা উচিত। বিয়ে বাসর এই বিষয়গুলো তো জানা উচিত। মাহমুদ আগলে ভাইয়া ব্যস্ত, আপনি আবার জন্য চাইছে আবার 5K দিব। মাহমুদ আক্তার, হাসান মাহমুদ মনি লিখছে যে দাদু বর্ষার জন্য এখনো পাগল। কখনোই না। তানিয়া একটা লিখছে এই মেয়েকে মামলা দিন। মামলা দিছি অনেকগুলো, 21টার মতো। আচ্ছা শোনেন, পরে হচ্ছে যে রঞ্জু ভাই দেখলাম যে কান্নাকাটি করতেছে। তবে এগুলো যে নাটক ছিল এগুলো তো আসলে বুঝিনি, এবং এমনভাবে সে অভিনয় করত। বর্ষা আর ওই রঞ্জু ভাইটাকে, রঞ্জু ভাই হচ্ছে যে বিনোদন সাংবাদিক, আমাদের ভাই ব্রাদার। তারপর হচ্ছে যে রঞ্জু ভাই বললো যে মেয়েটা বিপদে পড়ছে, একটু হেল্প করা দরকার। এর আগে যেটা হচ্ছে যে ওই রাসেল মিয়ার সাথে আমাদের একটু দ্বন্দ্ব ছিল। রাসেল মিয়া হচ্ছে যে আমাদের এক সিনিয়র ভাইয়ের মামলা করছিল অথবা জিডি করছিল, ওইভাবে আমরা আর কি তার উপর ক্ষিপ্ত ছিলাম। ওই ওই পারপাসে আর কি বর্ষাকে হেল্প করে, এবং বর্ষা হচ্ছে যে আমাদের অনেক ফায়দা নিত। আমরা তো আর জানতাম না এই মেয়েটা বাটপার, এবং আমি নিজেও জানতাম না। আমি জানতাম যে রুমি রহমানের হচ্ছে যে ছেলে মেয়ে হচ্ছে যে ওর ওই জায়ান যারা, এবং একটা মিনিট আমরা পার্সোনালি কিন্তু জানতাম না যে এই আহ, মানে মূল ঘটনাটাই আমি আসলে জানানোর চেষ্টা করতেছি।
আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, পরে হচ্ছে যে ওইখান থেকে পরের দিন হচ্ছে যে আমি লিখলাম যে যে কোনো যদি কোনো হেল্প মনে হয় আমাকে বলিস। তাকে আমি অনেক আগে থেকে চিনতাম, ওইখান থেকে আর কি তো তুই সম্পর্ক, এবং হচ্ছে যে ওর সাথে পরিচয় হয় মূলত জিয়া ভাইয়ের একটা বার্থডেতে সেই বন্ধু বন্ধু করতে ইয়ে করতো, কিন্তু তাকে আমার পার্সোনালি পছন্দ ছিল না এবং আমি দূর দূরে থাকতাম। তারপর আমি তাকে লিখলাম যে যদি কোনো হেল্প লাগে বলিস, আমি যে কোনো হেল্প করতে প্রস্তুত আছি। পরের দিন আমাকে সেদিনই রাতে ফোন দিল, দিয়ে বললো যে আমরা একটা প্রেস কনফারেন্স করব, সাংবাদিক ইউটিউবার যারা আছে তাদেরকে ডেকে নিয়ে। পরে হচ্ছে যে টাইম দিলাম এবং হচ্ছে যে সবাইকে SMS করলাম যে বর্ষা কথা বলবে, আপনারা হচ্ছে যে বাসার নাম্বার এই 5 তলায় আপনারা আসেন। পরে আমি সকাল 10টায় গেলাম, যাওয়ার পরে দেখি কান্দে একবারে কঠিন অবস্থা, মনে হচ্ছে মরে যাবে এমন পরিস্থিতি। পরে আমি তাকে সাহস দিলাম যে সমস্যা নেই, সাংবাদিকরা আসতেছে, সে খাচ্ছে না। পরে আমি হচ্ছে যে আমাকে বললো যে খাইছি কিনা, নাস্তা করছি কিনা। পরে পরাটা নাস্তা এগুলো নিয়ে আসলো, এমন একটা অভিনয় করতেছে মনে হয় যে সত্যি সত্যি ঘটনা। কিন্তু পরবর্তীতে দেখলাম যে ও আসলে একটা মিথ্যুক বাটপার, ও মূলত রাসেল মিয়াকে ফাঁসানোর জন্য এই নাটকটা করছে। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে যে সেদিন ওখানে প্রেস কনফারেন্স হওয়ার পরে চলে আসলো এবং সে বিভিন্ন মানে রাসেল মিয়াকে ধরার জন্য হচ্ছে বিভিন্ন থানায় যাচ্ছে, বিভিন্ন হচ্ছে যে মিথ্যা কি বলে বাটপারি করে হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের ইয়ে নিচ্ছে, কি বলে সার্টিফিকেট নিচ্ছে, মানে ফাঁসানোর জন্য এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। এক কথায় ওর পাশে আসলে কেউ ছিল না, ও যারা বাটপার ওটা তার বুঝতে পারেনি। পরে হচ্ছে যে এক পর্যায়ে দেখলাম যে সম্পূর্ণ কাজে আমাকে ডাকতেছে, ইয়ে করতেছে, ডাকতে ডাকতে তারপর হচ্ছে যে 1-2 মাস তো এইভাবে যাচ্ছে। আমার কথা হচ্ছে যে আমি নিজের কাজ বাদ দিয়ে সেদিনই দেখেন আমার হচ্ছে যে খবর সংযোগে পাতা মেকআপ করতে হবে, কিন্তু সে আমাকে জোর করে নিয়ে গেল কোথায়, যে কাবিননামা তুলতে হবে। কাবিননামার অফিস কই, আপনার হচ্ছে যে বনশ্রী এমন একটা চিপা গলি, সেখানে আসলে আমার বিকাল 3টা বেজে গেছে, বৃষ্টি, এবং আমার বাইক পরে রেখে আমি পরে অফিসে গেলাম, গিয়ে হচ্ছে যে পাতা মেকআপ করে আবার আসলাম। ততক্ষণে দেখলাম যে ও থানায় থানায় হচ্ছে যে ততক্ষণ হচ্ছে যে রাসেল মিয়াকে সে ধরে রাসেল মিয়াকে ধরে হচ্ছে যে কোর্টে পাঠাবে। তার যে মানে ইয়েগুলো দেখতেছি, তাকে একে ফোন দিচ্ছে, ওকে ফোন দিচ্ছে, বিভিন্ন ইউটিউবারদের নিচ্ছে, এই করতেছে সেই করতেছে, মানে রাসেল মিয়াকে কোনোভাবে মানে থানা থেকে ছেড়ে যেন না দেয় এগুলো বলে, এবং হচ্ছে যে আমাকে সাথে নিয়ে এ করলো। পরে আমাকে বললো যে সন্ধ্যার সময় সেদিনই বলছে টনির সাথে দেখা করবে। টনির হচ্ছে যে এক টনি তাকে হচ্ছে যে কি বলে অ্যাডভোকেট দিয়ে সাহায্য করবে। আমাকে হচ্ছে যে সেগুন বাগিচা যে করতো পত্রিকা, তার সামনে একটা অফিস, ওখানে দেখা করতে বললো। এবং সেদিনই ওখান থেকে সে নাগরিক টিভিতে গেল, আমাকে বলছে যে চল। আমি বললাম যে আমি অনেক টায়ার্ড, আমি যেতে পারবো না, তুই যা, তুই এসে আমার ফোন দিস। পরে এখানে আসলাম, তারপর দেখলাম যে টনি তাকে হচ্ছে একটা অ্যাডভোকেট দিল যে রাসেল মিয়াকে একটা শিক্ষা দেওয়ার জন্য। সেদিনই আমার টনির সাথে প্রথম দেখা। টনি অনেক বললো, কিন্তু ওই অ্যাডভোকেট হচ্ছে 1 লক্ষ টাকা চাইলো, মামলা করলে 1 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকার যে টনির যে অ্যাডভোকেট চাইলো, পরে বললো যে না, এই টাকায় দেওয়া যাবে না। পরে হচ্ছে যে অ্যাডভোকেট দেখেন যে শান্তা, উনি হচ্ছে যে তার ইনবক্সে যোগাযোগ করে যে তাকে হচ্ছে ফ্রি হেল্প করবে, তাকে ফ্রিলি অ্যাডভোকেট যে সাপোর্ট তারা দিবে, তাকে টাকা পয়সা দিতে হবে না, এমন করলো। করার পরে ওইখানে গেল, গিয়ে মামলা করলো। পার মামলা হচ্ছে মিটল 10,000 টাকা করে, যে 5-6টা মামলা দিবে 50,000 টাকা এরকম করে দিল। এবং প্রতিটা মামলা করার আগে এবং লিখিত পরীক্ষা আমাকে যেতে হলো, এবং ওর ভাঙা গাড়ি, ওটা চলছিল না, এবং হচ্ছে আমার বাইকের পিছে চড়ে তিনি যাচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি হলো।
ও আসলে আমাকে ছাড়া আর কোনোভাবে মুভ করতে পারতেছে না। পরে হঠাৎ করে যাওয়া আসি এবং হচ্ছে যে এক পর্যায়ে মানে থাকে না, ওর কোনো কাজে আমাকে ডাকছে এবং হচ্ছে যে ওর ভয়টা ছিল যে রাসেল মিয়া যদি তাকে কোনো ক্ষতি করে এবং রাসেল মিয়া তাকে কোনো যদি মারার চেষ্টা করে, মানে যদি কোনো হামলা করে, এই জন্য আমাকে রাখলো এবং ওর সাথে একটা ছেলে রাখলো। ঠিক আছে, আমরা হচ্ছে যে ওই পর্যায়ে থাকলাম। একদিন হঠাৎ করে হচ্ছে যে ওর কাজের বুয়া আমাকে ফোন দিল যে ও অসুস্থ হয়ে গেছে হাসপাতালে, আপনি তাড়াতাড়ি আসেন। ঠিক আছে, তারপরে আমি গেলাম, যার পরে দেখি যে ও গাড়ির মধ্যে শুয়ে আছে। ওর হচ্ছে যে সবুজবাগ যে সাহাবিথি ওইখানে একটা হাসপাতাল আছে সরকারি, ওইখানে গেলাম, যে দেখলাম যে হাসপাতালের মধ্যে শুয়ে আছে। এটা মূলত আসলে একটা নাটক ছিল। এটা মূলত হচ্ছে এটা করে রাসেল মিয়াকে ফাঁসাবে, এটা এরকম তার হচ্ছে আইডিয়া ছিল। কারণ হচ্ছে তাকে মানে এগুলো ব্ল্যাকমেল, তো আর বিষয়গুলো জানতাম না। আর মূল কথা হচ্ছে যে তাকে আমি চিনতাম, তার যে বাচ্চা আছে এবং জায়ান যারা, এগুলো আমি তাও জানতাম না। আমাকে শুধু বললো যে তার দুটো বাচ্চা আছে, রুমি রহমান তার হচ্ছে জামাই। ঠিক আছে, এরপর হচ্ছে যে তিনি হচ্ছে যে রাসেল মিয়াকে বিয়ে করছে। রাসেল মিয়াকে বিয়ে করছে, তখন ওর ভাই এবং বাবা মা হাসপাতালে কেউ আসতো না। এবং আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম যে আমি তো বাইক নিয়ে, ওর গাড়িতে আমি কখনো চড়িনি এবং আমি সবসময় বাইক নিয়েই থাকতাম। তারপর হচ্ছে যে হাসপাতালে গেলাম, হাসপাতালে যাওয়ার পরে বলছে যে হাসপাতালে থাকবো না, একটা প্রাইভেটেতে আমাকে হচ্ছে ইয়ে করতে হবে, আমার মাথায় রক্তক্ষরণ হয়েছে, আমি হচ্ছে যে মাথা তুলতে পারতেছি না। তখন হচ্ছে যে ওর ছায়াবিথি ওইখানে একটা হাসপাতাল থাকে, ওইখানে গেলাম। যাওয়ার পরে হচ্ছে যে ওইখানে টোটালি সে আমার কথা হচ্ছে যে আমি যে ওর পেছনে খাটবো, আমার আসলে লাভ কি? ঠিক আছে, আমি বলছি যে যেহেতু এরকম একটা বিপদ হয়েছে, আমি আসলে আমি যদি মানে এমনি পিছিয়ে পিছিয়ে ঘুরি, আমার আসলে লাভ কি? তারপর আমি বললাম যে এরকম। তখন হচ্ছে যে যে ওই হাসপাতালে গেলাম, যার পরে নার্স গিয়ে রক টক কোনো কিছু খুঁজে পাচ্ছে না, একটা হুলস্থুল কারবার। ঠিক আছে, তখন হচ্ছে যে ওর যে বন্ধুটা ছিল ও বারবার মজা করতেছিল, দুলাভাই দুলাভাই ডাকতেছিল, ও অনেক ইয়ে করতেছিল। মানে এমন একটা নাটক, এমন একটা পরিস্থিতি। এবং ওর ইচ্ছা ছিল যে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন জায়গায় নিউজ, বিভিন্ন মামলা ঝামেলা এবং রাসেল মিয়াকে আটকাতে একমাত্র মনে হয়েছে যে আমি পারফেক্ট, এবং আমাকে কবজায় নেওয়ার জন্য মূলত তিনি ব্ল্যাকমেল করে বিয়ে করে। এবং ওর কন্ডিশন ছিল 2 বছর জানি আমরা কেউ না জানি, 2 বছর জানি কোনোভাবে কাউকে না জানাই। এবং মামলা ওইদিকে কোর্টে যাওয়া হচ্ছে এবং বিভিন্ন মেলায় যাচ্ছে, বিভিন্ন মেলায় ইয়ে করতেছে। তারপর হচ্ছে যে টেলিভিশনে প্রোগ্রাম, এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম। এক কথা হচ্ছে রাসেল মিয়াকে আটকানোর জন্য সব ধরনের ইয়ে করছে। এবং লাইভ করে ও মূলত হচ্ছে যে পার লাইভে 10,000 করে নিত, বিভিন্ন জায়গায় হচ্ছে যে 5,000 করে করতো। মানে ওর কথা ছিল যে টাকা পয়সাগুলো কামায় ভালোই। দেখলাম যে এক মাসে 10-15 লাখ টাকার মতো কামাইছে। তারপর হচ্ছে যে ওখানে আসলে এবং যখন হচ্ছে যে ওই হাসপাতালে গেল, আমি মূলত হচ্ছে ওর বাসার রান্না খাইতে পারতাম না। এবং আমি যখন অসুস্থ হলো এবং হাসপাতালে খাবারের একটা ব্যাপার, কারণ হচ্ছে খাওয়া দাওয়ার একটা মিসিং ছিল, কারণ হচ্ছে টাইমলি খাওয়া হচ্ছিল না। পরে হচ্ছে যে আমি ইলিশ মাছ কিনতাম, গরুর মাংস কিনতাম, ছোট মাছ কিনতাম, মা রান্না করে দিত এবং আমার একটা টিফিন ক্যারি ছিল, সেটাতে করে আমি নিয়ে যেতাম। এবং পারিবারিকভাবে ওর তেমন সাপোর্ট ছিল না, ছোটো ভাই ছিল, ও মূলত হচ্ছে যে খাবার টাবার ইয়েগুলো আনতো। এবং হাসপাতালে আমি থাকতাম। এবং হাসপাতালে একদিন হচ্ছে যে রান্না করে হচ্ছে যে অসুস্থ, খাইতে পারতিস না, আমি তুলে খাওয়াচ্ছি। সেদিন দেখলাম যে কান্না করে আমাকে বলছে যে তুই আমার দায়িত্ব নিবি এবং আমরা বিয়ে করি, চল আমরা বিয়ে করে, কারণ রাসেল মিয়ার সাথে তো সংসার হবে না, ওকে ডিভোর্স দিয়ে আমি তোকে বিয়ে করি। আমি বললাম যে যেহেতু তখন একটা দেখবেন যে নাসির এবং হচ্ছে যে নাসিরের বউ একটা ঝামেলা ছিল, অন্য একটা ছেলে বিয়ে করছে না বলে, এবং হচ্ছে ওর বউকে নিয়ে গেছে। তা আমি বললাম যে আমি বিয়ে করতে পারি, শর্ত আছে, কিন্তু রাসেল মিয়াকে ডিভোর্স দিতে হবে। সে পরে হচ্ছে যে ইয়ে করলো 2-3 দিন আগে হচ্ছে যে যারাকে হচ্ছে বিভিন্ন জায়গায় নার্সারি স্কুল, তারপর হচ্ছে যে এখানে ওখানে পাঠাতো। এবং হচ্ছে যে সম্পূর্ণ এক কথা হচ্ছে পাঠাও সার্ভিস। যেরকম ওর তো গাড়ি নষ্ট, গাড়ি পড়ে আছে,
আমি হচ্ছে হুন্ডাতে করে এখানে নিয়ে যেতাম এবং বিভিন্ন জায়গায় হচ্ছে যে নিয়ে যেতাম, এবং ততদিন আমরা ডিসিশন নিয়ে ফেললাম যে আমরা আসলে বিয়ে করব এবং 2 বছর গোপন রাখবো। সেই এরকম করলো, কাগজপত্র সব কিছু ওনার কাছে থাকবে, 2 বছর বাচ্চা কাচ্চা নেব, 2 বছর পরে আসলে বিয়ে করে আমরা হচ্ছে যে মানে সবাইকে ধামাকা দিব, এরকম একটা প্ল্যানিং ছিল। পরে বিয়ের 2-3 দিন আগে ওই হাসপাতাল থেকে আমার বাসায় আসে এবং হচ্ছে আমার রুমেই থাকে, এবং ও এবং ওর বন্ধু দুজনেই দুজনে থাকার পরে হচ্ছে যে আমাদের মধ্যে এক ধরনের অন্তরঙ্গ সম্পর্ক বিয়ের আগেই হয়, এবং তার ইচ্ছে হচ্ছে যে আমরা 2-3 দিন পরে বিয়ে করব। ঠিক আছে, ও এক ধরনের হচ্ছে তৈরি করা আর কি, কারণ হচ্ছে যে মেয়েদের যে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট, সেটা হচ্ছে যে ও এমন একটা ভাব করতেছে যে ও আমাকেই বিয়ে করবে, আমাকে বিয়ে করলে মনে করেন যে একটা খাই একটা ভাব, মানে খেয়ে ফেলবে, এমন একটা তৈরি করছে। আমি বলছি না, আমাকে বিয়ে করতে হবে, বিয়ে করার আগে হচ্ছে ডিভোর্স দিতে হবে রাসেল মিয়াকে ডিভোর্স না দিলে বিয়ে করব না। কারণ হচ্ছে যে তখন নাসির এবং হচ্ছে যে তনিমার বিষয়টা একদম ভাইরাল, কারণ ডিভোর্স না দিয়ে যদি বিয়ে করি, কারণ হচ্ছে আমি একজন গণমাধ্যম কর্মী, তাহলে তো ভাইরাল হয়ে যাবে একদম। এবং রাসেল মিয়া তখন হচ্ছে যে আমাকে বিভিন্ন কটু কথা কওয়ারও কিন্তু একটা সুযোগ থাকবে। তখন 2-3 দিন পরে তখন হচ্ছে মনে হয় 22 অক্টোবর কোর্টে গেলাম, এবং শানু ছিল সেদিন। সেটা হচ্ছে যে তখন রাসেল মিয়ার যে ডিভোর্স করবে, নাম হচ্ছে শামীম, অ্যাডভোকেট শামীম ভাইকে ডাকলো। শামীম ভাইকে ডেকে মূলত একটা মিনিট, আমি আসলে লক হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না। যেদিন ডিভোর্স দেয় সেদিন শানু কিন্তু হচ্ছে যে ওখানে ছিল উপস্থিত। একটা মিনিট, আপনাদের কমেন্ট আমি দেখতে পারতেছি না, লক হয়ে গেছে। আচ্ছা, পারছি। তারপর হচ্ছে যে সেদিন হচ্ছে শানু ছিল, শানু থাকার পরে সে ডিভোর্স দেয় হচ্ছে রাসেল মিয়াকে। ডিভোর্স দেওয়ার পরে 27 তারিখ আমার ফোন দিল যে তুই কই, এবং হচ্ছে যে আমাকে করলো যে 26 তারিখ রাতে বললো যে বিয়ে করবো আমরা কালকে, তুই হচ্ছে তোর কাছে 20,000 টাকা লাগবে। আমি কেন 20,000 টাকা? বলছে 10,000 টাকা দিয়ে হচ্ছে যে বিভিন্ন চাদর এবং হচ্ছে পর্দা কিনবো, এবং 10,000 টাকা হচ্ছে কোর্ট ম্যারেজ করবো, কোর্ট ম্যারেজে 10,000 টাকা দিতে হবে। আমি বললাম সমস্যা না, আমার কাছে টাকা আছে, সমস্যা নেই, তুই আয়। 27 তারিখে আসলো। 27 তারিখে হচ্ছে যে আমরা মৌসাক মার্কেটে গেলাম। মৌসাক মার্কেটে গিয়ে একটা শাড়ি কিনলো, লাল বেনারসি শাড়ি কিনলো। কেনার পরে পরের দিন হচ্ছে যে আসার পরে আমাকে বললো যে ওই শাড়ি কেনার পরে হচ্ছে নিউ মার্কেটে গেলাম। নিউ মার্কেটে হচ্ছে যে আপনার আলপনা প্লাজা, ওখানে হচ্ছে যে একটা দোকানে হচ্ছে যে একটা সাদা কিনলো, কি জানি পাঞ্জাবি কিনে, রাস্তায় তো প্রচুর জ্যামের মধ্যে মনে করেন যে পাঞ্জাবি কিনে তারপর হচ্ছে যে আসলো মৌসাক মার্কেটে শাড়ি কিনে আবার হচ্ছে যে গেলাম হচ্ছে যে কি বলে নিউ মার্কেটে যে কি জানি এগুলো কিনে ওইখান থেকে আসলাম। আসার পরে সেদিন কি বলে রাত 11টা পর্যন্ত বাসায় থাকলো, এবং পরের দিন হচ্ছে যে বাসায় দিয়ে আসলাম। বাসায় দিয়ে আসার পরে ও মূলত প্ল্যানিং করছিল যে ও ভালো নাই, মাথা নষ্ট, ও হচ্ছে কক্সবাজার যাবে। কক্সবাজার মানে বাসায় তো বলবে না যে আসলে বিয়ে। এবং ওর বাসায় অনন্যা এবং হচ্ছে যে ছেলে মেয়ে ভাই, যার পরে ও বলতেছে কক্সবাজার যাবে। কক্সবাজারের কথা বলে মূলত আমার বাসায় আসে, এবং বাসায় আসে
আসার পরে হচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে করে পরের দিন হচ্ছে যে সকালবেলা সকালবেলা আসার পরে আমাকে বলতেছে চল কিনবো, কি বলে পর্দা, এগুলো কিনবো। পরে পর্দা টর্দা কিনে বাসায় আসলো। আসার পর দুপুরে খাওয়া দাওয়া 3টার দিকে শানুনা বলতেছে চলে। উনি তানিয়া সুচিত্রা যেমন আছে, উনি তো স্বীকার করে না। উনি স্বীকার করে না কি, উনি তো জানেন যে বিয়ে করছে কিনা। উনি স্বীকার করলে কি না করলে কি। এবং হচ্ছে যে 3টার দিকে আমরা বেরোলাম বাইকে। আমরা যখন রাজধানী সুপার মার্কেটের সামনে যাই, আমাকে বলল হচ্ছে যে আমার হচ্ছে পাসপোর্টের কপি লাগবে, নাম ঠিকানা লাগবে। ও হচ্ছে যে টোটালি ওই যে কোর্টের যে 300 টাকার স্ট্যাম্পে করে, 300 টাকার স্ট্যাম্পে যে লিখিত পরিতে এগুলো লাগবে আমার থেকে নিল এবং হচ্ছে যে আমি পাঠিয়ে দিলাম। পরে ওখানে গিয়ে যাওয়ার পরে নাম হচ্ছে শরীফ ভূঁইয়া, NX বিল্ডিং 2 লিফটের পাস। পরে আমরা ওখানে গেলাম, যাওয়ার পরে আমাকে বলে যে টাকা তুলে নিয়ে আয়। পরে ওই কি বলে বিকাশ, যে বিকাশ নিচের এজেন্ট নাম্বার ছিল, ওইখান থেকে আমি চাইছিলাম যে বিকাশ থেকে টাকাটা দিব, কিন্তু বিকাশে নেবে না, বলছে যে টাকা উঠাই নিয়ে আসেন। পরে আসলাম, ওখানে হচ্ছে আমি এবং হচ্ছে বর্ষা দুজনই ছিলাম। এবং আমাকে বলে তোর তো জামাই লাগতেছে, হাতে ঘড়ি, সাদা পাঞ্জাবি, এবং আমাকে বলে দাঁড়া কয়েকটা ছবি তুলে দিই। পরে ওইখানে দাঁড়িয়ে ছবি টবি তুললাম ওই সামনে কাজী কি বলে যে অ্যাডভোকেটের যে রুমের পাশে দাঁড়িয়ে ছবি টবি তুললাম। এবং ওখানে আমাকে লিখতেছে যে তুই আমাকে কখনো মারবি না তো, ঠিক আছে। আমি বললাম যে মারবো কেন। বলছে যে ভালোবাসিস আমাকে। আমি হ্যাঁ বাসি। বিয়ে করবি? বিয়ে করতে আসি, বিয়ে করবো মানে বিয়ে তো করবো। বলছে যে মারবি না তো। আমি মারবো কেন। পরে ওইখানে আসলাম এবং আমাদের রেখে কাজীকে ফোন দিল, শরীফ অ্যাডভোকেট কাজীকে ফোন দিল এবং হচ্ছে বিয়ে বললো। এবং ওইখানেই ছবি দুটো ছবি তুলে আমার ছোটো বোনকে পাঠায়, তারপর শানুকে পাঠায় আর কি। শানুকে পাঠায় তো শানু, আমি যখন সিগনেচার করতেছি 300 টাকার স্ট্যাম্পে, তখন ওই ছবিটা তুলে শানুকে পাঠায়। তো শানু পাঠানো মানে হচ্ছে যে যে পাঠালাম তোমরা এখন বাসর সাজাও, হয়তো এরকম একটা ছিল। ঠিক আছে, আমি চাইছিলাম যে সিম্পলভাবে জানি সিম্পলভাবে বিয়েটা হয়, কেউ জানি না জানে। পরে ছবিটা জানায় এবং শানু বলে যে শুভকামনা তোমাদের জন্য। পরে ওইখানে হচ্ছে যে শরীফ ভাই দূরে অ্যাসিস্ট্যান্ট ছিল, কাজী ছিল, শরীফ ভাই ছিল। এবং আমাদের বিস্কিট নিয়ে আসলো, কোক নিয়ে এসে খাওয়াইলো, খাবার নিয়ে আসলো। এবং হচ্ছে যে ওইখানে 2-3টা ফোনে ছবি তুললো এই কাবিনের। ঠিক আছে, আমার কথা যে আমি তাকে ভালোবাসি, বিশ্বাস করি। আমার হচ্ছে যে কামির, আমি এগুলো দিয়ে কী করবো। কিন্তু ওর যে এগুলো প্ল্যানিং ছিল এবং নাটক ছিল যে আমাকে ফাঁসাবে এবং আমাকে পোল্টি দিবে, এইগুলো তার আমি বুঝিনি। পরে আমি ওইগুলো ছবি তুললো। পরে আমি জানি যে যেহেতু ওর ফোনে তুলছে আমাকে দিবে, কিন্তু আমি আসলে অতটা বুঝিনি। পরে হচ্ছে যে ওখান থেকে প্রচুর জ্যাম রাস্তায়, তো 5টা 5:30 বাজলো। ওখান থেকে বেরোলাম। আমি দেখলাম যে যেহেতু এদিকে নাজিরা বাজার, যে এদিক দিয়ে গেলে হচ্ছে যে অনেক জ্যাম হবে, আমি কি করলাম ওই দিক দিয়ে না বেরোয় আমি হচ্ছে যে ঠাটারিপট্টির মাঝখান দিয়ে, যে কি বলে কোর্ট থেকে ওই দিক দিয়ে আমি আসলে মতিঝিল দিয়ে ঢুকছি। ওইদিকে ঢুকে কি আর আছে জানেন, ওইদিকে আরো প্রচুর জ্যাম ছিল। বিয়ের পরে তারপর হচ্ছে যে বাইকে ছিল, আমি ওই দিক দিয়ে ঢুকলাম। ঢুকে মতিঝিলের দিক দিয়ে মিনিমাম 2-3 ঘন্টা টাইম লাগলো। প্রচুর পরিমাণ জ্যাম। ইনক্লাব হয়ে ওই দিক দিয়ে ঘুরে আসলাম। পরে দেখলাম যে বাইকের তেল শেষ। পরে মতিঝিলের যে ওখানে একটা পাম্প আছে, ওখানে তেল নিলাম, নিয়ে ফকিরাপুর শান্তিনগর এদিক দিয়ে মাঝখান দিয়ে ঢুকে, ঠিক আছে, একদম টোটালি কি বলে আবুল হোটেল এদিক দিয়ে আসলাম বাসায় এসে দেখলাম যে সঙ্গীতা, শানু সবাই মিলে মূলত চড়া দেখলাম বাসর টাসর সাজাইছে ফুল টুল দিয়ে এবং করতেছে। পরে বাসায় আসলাম অনেক টায়ার্ড। আমি তো মানে শানুর রুমে ঢুকছি, ওর রুমে এসি আছে, এসি ছেড়ে আমি জাস্ট অন্য শুয়ে বলে। এবং দেখলাম যে ও আসে, আম্মাকে হচ্ছে শাড়ি পরো, আব্বাকে দিল পাঞ্জাবি পরো, তারপর শানু মেয়ে এবং শানু শাড়ি টাড়ি পরলো এবং ওরা বাসর টাসর সাজাচ্ছে এবং আমার ঘরে। পরে ওরা দেখলাম যে শুয়ে আসছে, আমি আস্তে করে একটা ছবি দিলাম। মানে অনেক টায়ার্ড, কারণ হচ্ছে যে 5টার থেকে রওনা দিছি কোর্ট থেকে, আমার বাসায় আসতে আসতে রাত
8টা 8:30 বাজে গেছে, মানে সেই পরিমাণ গরম ছিল এবং হচ্ছে মানে জ্যাম ছিল, টায়ার্ড হয়ে গেছি এবং আসে সে শাড়ি টাড়ি পরে একদম মনে করেন যে এসির মধ্যে বসে পড়লো এবং শানুর মেয়ে হচ্ছে যে বাসর টাসর সাজাচ্ছে এবং আমি আমার ফোন দিয়ে ছবি মানে ভিডিও করছি, কিন্তু আমার ফোনে না রাতের বেলা বেশি আসতেছিল না। আমার বলে যে আমারটা আইফোন, আমারটা দিয়ে ছবি তুলতেছি, তার দরকার নেই। আর হচ্ছে যে শানুর মেয়েকে বলে এগুলো জানি ছাড়ে না, ছাড়লে তো মান সম্মান থাকবে না। ততক্ষণে মনে হয় মানে প্ল্যানিং ছিল যে রাসেল মিয়া জানি না জানে, আমার পরিবারই জানুক এবং অন্য কেউ না জানুক। তো তারপর ফোনের ছবি তুললো, আপনার হচ্ছে যে আমাকে বললো রান্না বান্না করার জন্য, খাওয়া দাওয়া করার জন্য, এবং আমরা হচ্ছে যে ঠিক 11টা 11:30টার দিকে আমরা হচ্ছে যে কি বলে রান্না বান্না তো হয়েছে, পরে বাসরের যে মালা বাসর ঘরে বসলো এবং বসে আমরা হিউজ পরিমাণ ছবি তুললাম এবং শানু সঙ্গীতা দুজনে হচ্ছে যে বাসর যে বাসর ধরলো এবং কি বলে বাসর দরজা ধরলো। পরে সঙ্গীতা 500 টাকা দিছে। আমি ভাবছিলাম ও এমনভাবে একটা বড় লোকই ভাব করতো, মানে লাখ টাকার মালিক, এই টাকার মালিক, সেই টাকার মালিক। আমি ভাবছি মিনিমাম 10,000 টাকা দিবে, কারণ যে পরিমাণ গরম এবং ওরা গিয়ে মূলত যেভাবে ফুল কিনে নিয়ে এসছে এবং আকাশ বর্ষার শুভ বিবাহ এগুলো লিখে নিয়ে এসছে, আমি ভাবছি মিনিমাম 10,000 টাকা দিবে। এবং ওর যে পকপকানি এবং যে ভরভরানি, যে এত লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, সে হিসেবে ভাবছি যে সঙ্গীতা শানুরে 10,000 টাকা মিনিমাম দিবে। ঠিক আছে, পরে দেখলাম যে 500 টাকা দিল এবং ওদের মন খারাপ। পরে শানুর মোবাইলে বিকাশ থেকে 1,000 টাকা দিল। ওরা কিন্তু 2100 টাকার ফুল কিনছে, কিন্তু ওদেরকে দেওয়া হলো কত 1500 টাকা। পরে আমি বললাম যে সমস্যা নেই, আমি 5,000 টাকা দিবনি। ঠিক আছে, এই শালা ছেঁচড়া একদম হবে না, বাদ দি। প্রচুর পরিমাণ গরম। ঠিক আছে, ওরা বেরোনোর পরে হচ্ছে যে আমাদের ওখানে আরেকটা লোক ছিল আলামিন, উনিও ছবি টবি তুললো। ঠিক আছে, মূলত ছবি তুলছিল বর্ষার ফোনে ছবি তোলার কারণে ওইগুলো সরাতে পারছে। কিন্তু কিছু এভিডেন্স আমাদের কাছে আছে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দিইনি, যেগুলো হচ্ছে আমরা কোর্টে স্থাপন করছি। কারণ হচ্ছে যে ও তো পোল্ট্রিবাজ, এটা তো আগে বুঝিনি। এবং যখন হচ্ছে আমার বিয়ে স্বীকার করতেছে না, যখন আমি নিজেই একজন অনুসন্ধানী সাংবাদিক, আমার বিয়ে স্বীকার করতেছে না করুক। পরে আস্তে আস্তে বিয়ে করতে করতে 12টা জামাই বের হয়ে গেছে, আমি মনে হয় 12 নাম্বার। পরে আমারে যখন হচ্ছে রাসেল নিয়ে অনেক জায়গা থেকে বারবার বলছে ও আরও বিয়ে আছে, ওর জ্যাকি, প্রথম জামাই হচ্ছে যে নেসারউদ্দিন বাহাদুর, সম্রাট, এই অনেকগুলো বলতে 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 অলরেডি 12টা জামাই বেড়ে গেছে। কিন্তু ও আমারে স্বীকার করে না। কারণ কি জানেন, স্বীকার করে না হচ্ছে যে ও মানে আমাকে স্বীকার করলে মূলত হচ্ছে যে ওর যারা আমাদের বিয়েটা ভাঙার পিছনেও কারণ আছে। তার আগে বলি, সেটা হচ্ছে যে কারণ অনেকেই বাসরের বিষয়টা জানতে চাচ্ছে। কারণ হচ্ছে যে লজ্জার তো কিছু নেই, আমাকে বিয়ে করছে বাসর করছে বলবো না? অবশ্যই বলবো, কারণ বলার এটা উচিত। কারণ হচ্ছে যে 8 মাস হয়ে গেল, আপনার তো এন্টারটেনমেন্ট লাগবে, বলতে সমস্যা কি? ও আমার সাথে বাসর করছে যেভাবে, এটা বলবো না কেন? মানুষ জানা উচিত। বাসরের বিষয়গুলোই, বাসরের কথাগুলো আসলে জানানো উচিত, কীভাবে বাসর করলাম। ঠিক 12টা 30 মিনিট এরকম প্রচণ্ড গরম, ও শানুর রুমে ছিল এবং ওর তাড়াহুড়ো ছিল বাসর করার জন্য, মানে বাসর করার জন্য এক্সাইটেড ছিল যে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি কিছু করা লাগবে। এবং আমার কথা হচ্ছে যে আমি বাসর করবো এবং হচ্ছে যে এটার মধ্যে এক্সক্লুসিভ কোনো কিছু থাকবে। এবং আমি অনেকগুলো হচ্ছে যে গোলাপ ফুল নিয়ে আসলো, গোলাপ ফুলের পাপড়িগুলো আমি হাতে নিলাম, নিয়ে ওকে হচ্ছে যে বাসর ঘরের ইয়ে থাকে না যে বাসর ঘরে বিড়াল মারতে হয় লাইট অফ করে, আমার বউ বিয়ে করছে, আমি বাসর ঘরের বিড়াল কেন আমি লাইট বন্ধ করে মারবো? লাইট জ্বালায় মারতে হবে। পরে কি করলাম, আমি গোলাপ ফুলের পাপড়িগুলো হাতে হাতে ছোট টুকরো টুকরো করে হাতে করলাম, ওরে ফুললি ল্যাংটা করে আমি হচ্ছে যে কি বলে টোটাল রুমে হচ্ছে যে অনেকগুলো গোলাপ ছিল, করে হচ্ছে যে আমি টোটালি গোলাপ ফুলের পাপড়িগুলো বিছানায় ছিটায় ওরা ফুললি ল্যাংটা করছি, করে ওরা হচ্ছে যে শোয়া যে গোলাপ ফুলের পাপড়ি যা আছে না ওর গায়ে ছিটাইছি একদম। ছিটানোর পরে আমি আগে
আমি মন ভরে দেখছি যে এই সাপড়ির টোটালি ফিগার কি এবং হচ্ছে ওটা দেখতে কেমন, টোটালি হচ্ছে যে ইয়ে করে পাপড়ি ছিটায় তারপর হচ্ছে যে আমি ওর সাথে বাসর করছি। এবং বাসরের একটা সিকোয়েন্স আছে এবং আমি দেখছি যে আসলে ও আমাকে ভালোবাসে কি না এবং আমার সাথে পোল্টি মারবে কিনা, এবং ওকে বিভিন্ন ধরনের হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা থাকে যেগুলো হচ্ছে করছি, এবং ওরে ফুললি ল্যাংটা করছি করে বাসরের ফুল ছিটাইছি, ফুলের উপরে শুয়াইছি, শোয়ায় হচ্ছে সারা গায়ে ওর পাপড়ি ছিটাইছি, ছিটায় তারপর হচ্ছে ওর সাথে বাসর করছি। বাসর করার মধ্যে ওর আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ও হচ্ছে যে কী বলে মুরগির মধ্যে ডুকরো ডুকরো ওঠে, এবং ওর যে সেক্স পাওয়ার কী পরিমাণ এটা তো আমি দেখছি। ঠিক আছে, তারপর হচ্ছে যে মিনিমাম আধা ঘন্টা আমরা হচ্ছে যে ফিজিক্যাল রিলেশনে ছিলাম, এবং ওর ফিলিংসটা অন্যরকম ছিল। মনে হচ্ছে যে সে একটা ভার্জিন মেয়ে, জীবনেও কোনো কিছু হয়নি, এবং আমার সাথে ইচ্ছে মতো ফিজিক্যাল করে গরমে ঘামে গেছে। পরে আমার রুম থেকে দৌড়ে গিয়ে মনে করেন যে শানুর রুমে ঢুকলো, ঢোকার পরে ও তো পুরো হচ্ছে যে একদম কাহিল গরম। তো আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে ও এসি রুমেই থাকে, গরমে থাকতে পারে না, এবং আমার কথা বাসর হোক আর যেটা হোক আমার রুমে হবে, এবং হচ্ছে যে গরমের মধ্যে হবে। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে আমি আগে মন ভরে দেখব। ঠিক আছে, আমি এই জন্য টোটালি একদম আরো উলঙ্গ করছি, করে একদম ফুল ছিটা পাপড়ি টাপড়ি দিয়ে একদম মনে করেন যে পুরো লাইট টাইট জ্বালায় আমি বাসন করছি। করার পরে তারপর হচ্ছে যে দেখলাম আধা ঘন্টা পুরো ঘামে গেছে। আধা ঘন্টা থাকার পরে মনে করেন যে ও দৌড়ে গিয়ে শানুর রুমে এসি রুমে গেছে, বসে আর পারতেছি না পরে। ঠিক আছে, এত পাগলামি করার কিছু নাই। ঠিক আছে, কিন্তু ও যে এমন একটা ভাব দেখালো, ঠিক আছে, ওনার কি গলাটাই পড়া নাকি কোথাও পড়া, অনেক পড়া পুরো বললাম না, আর হচ্ছে পুরো উলঙ্গ ছবি আছে আমার কাছে, টেনশন করেন না, ওটা যে কোনো সময় আপনাদের দিবনি। কারণ হচ্ছে যে আপনার দেখবেন না, ওটা হচ্ছে একটা ফটো সেশনে ছিল। ও মূলত বিভিন্ন হোটেলে ল্যাংটা ছবি দেওয়া আছে, ল্যাংটা ছবি এবং হাফ প্যান্ট পরে যেগুলো দেখলে মানে আকৃষ্ট হবে সেগুলো বিভিন্ন হোটেলে দেওয়া আছে। ও তো সেক্স ওয়ার্কার। এবং প্রথম বিয়ে কিন্তু কি বলে আর একটাই হয়, উনি হচ্ছে যে গুলিস্তানের হচ্ছে বিভিন্ন হোটেলে 100 টাকায় সেক্স ওয়ার্কারই করতো, ওইখানে একজনের সাথে বিয়ে হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে যে নেসারউদ্দিন যে রুহি আপা যে বলছে নেসারউদ্দিন বাহাদুর সম্রাট বিয়ে, এর আগেও হচ্ছে আরেকটা বিয়ে হয়েছে। তখন তিনি হচ্ছে যে গুলিস্তানে 100 টাকায় হচ্ছে সেক্স ওয়ার্কারই করতো। এই সেক্স ওয়ার্কার করে মূলত সে জীবন ইয়ে করতো, এবং বলছে না কলারাতে ধরা পড়ছে মামলা, হ্যাঁ ওর টোটালি প্রস্টিটিউট তখন থেকেই। পরে বাসর টাসর করে ও হচ্ছে যে বলতেছে শানুর নাচ দেখবো, মানে ও এমন একটা ভাব দেখালো কোনো কিছু হয়নি, এবং শানুর রুমে গেল, আমরা খাওয়া দাওয়া করলাম, করে হচ্ছে যে শানু ও কিন্তু প্রচণ্ড নাচতে পারে, এবং বলছে শানুর নাচ দেখবে। এবং আমাদের শানুর রুমে গেলাম, এসি ছেড়ে, ঠিক আছে, হিউজ পরিমাণ ছবি তুললাম, আমি আমার বাবা মা ভাই বোন, মানে একটা ফ্যামিলি টোটাল। ওর ফোনে 60 থেকে 70টার মধ্যে শুধু ছবি আছে। আমি তার গলায় মালা দিচ্ছি, সে আমার গলায় মালা দিচ্ছে, আমরা বসে আছি দুজন মিলে, তারপর হচ্ছে যে কোলের উপরে ধরছি এভাবে, অনেক ছবি আছে। ঠিক আছে, ও যদি এখন স্বীকার না করে সেটা ওর ব্যাপার। তবে একটা জিনিস যে বিষয় সেটা হচ্ছে যে একাল পরকাল অনেক মানুষ দেখবেন যে দেখার ইচ্ছে থাকলে মানুষ দেখবেই, এবং দেখবেন যে এগুলো ছবি একদিন ঠিকই পাবেন, কারণ ও কোথাও না কোথাও রাখবে, এবং আমি বিয়ে করার পরে দেখবেন যে একটা পোল্টি তো মারবেই। ঠিক আছে, এবং আমি তাকে বিয়ে করব যে এগুলো সব কিছু মেনে নেবে, এবং হচ্ছে যে জেনে শুনে মেনে নেবে, তাকেই আসলে বিয়ে করব। এখানে বয়স এবং হচ্ছে যে মেয়ে বিবাহিত হোক না হোক এগুলো ডাজন্ট ম্যাটার। এবং আমি নেক্সট জায়গায় বিয়ে করব, তাকে সব কিছু সে তো জানবেই, এবং সে জেনে শুনে আমাকে বিয়ে করুক, এবং তাকে এত বেশি ভালোবাসবো এই সাপড়ি জানি বোঝে যে আসলে জীবনে কি হারালাম। নীলুফা ইয়াসমিন লেখছে, যাক ভাই আরো কম ভিউজ, আজকে লাখের উপর যাক। আমরা ভিউর জন্য করি না, আমরা যে জিনিসটা হচ্ছে যে আপনাদেরকে জানিয়ে রাখি, কারণ হচ্ছে ওই ছাপড়ি কিভাবে বিয়ে করলো বাসর করলো এগুলো তো জানা উচিত, কারণ সে তো আমাকে বিয়ে করছে। আমার কথা হচ্ছে বাংলাদেশে ধরেন যে যদি 20-30 কোটি মানুষও থাকে, অর্ধেক হচ্ছে মেয়ে, 15 কোটি। আমি তো কাকু নিয়ে কথা বলছি না, আমি তাকে নিয়ে বলছি, কারণ এর বিয়ে বাণিজ্য এবং হচ্ছে বিয়ে ব্যবসা, এটা তো আমি জানতাম না, জানতাম না বিধায় কিন্তু আমি তাকে বিয়ে করছি। এবং আমি তাকে বলছি কি, আমি তাকে গোলাপ ফুল পাপড়ি ছিটায় বাসর করছি,
যেটা আপনাদের জানা উচিত এবং জানানো উচিত বলে মনে করি আমি। ঠিক আছে, ও বলতেছে যে বিয়ের কাবিননামা কই, কাবিননামা দাও, এই দাও দাও। আরে বাবা, কাজই স্বীকার করছে, বিয়ে প্রমাণিত, পুলিশি রিপোর্ট প্রমাণিত, 420 এবং 506 4টা ধারা প্রমাণিত। ঠিক আছে, এবং বিয়ে করছে কিনা সেটা প্রমাণিত। আমি মানুষকে দিতে হবে কেন? আমার কাছে যেগুলো এভিডেন্স আছে আমি তো জাস্ট খালি এটাই দিলাম যে ও শানু হচ্ছে যে একটা সেলফি তুলতেছে, ওর সাথে মা এবং হচ্ছে 29 অক্টোবর আমার বিয়ে, সে আমার বাসায়, আকাশ বর্ষার শুভ বিবাহ, ও আমার বাসায় রং করতে আসে। আপনারা যারা বোঝার তারা বুঝে নিন। আজকে এই জন্যই বললাম যে আমি ওরা ল্যাংটা করে ফুল ছিটায় বাসায় করছি। ঠিক আছে, এটা তো ও জানে, ও বিয়ে করছে কিনা, ও আমার সাথে বাসার করছে নাকি, এবং আমার সাথে 2 মাস 5 দিন ছিল কিনা। ঠিক আছে, ও সেদিন হচ্ছে এমন একটা ভাব দেখাইছে মনে হচ্ছে চিরকুমার, এবং উত্তেজনার ভিতরে এমন একটা ভাব ছিল মনে হচ্ছে যে ও হচ্ছে যে ভার্জিন, এমন একটা ভাব দেখাচ্ছে। কিন্তু ওরা 2 মাস 5 দিন তেল দিয়ে করা লাগতো। ঠিক আছে, পুরো একটা বুড়ি, 42 বছরের বুড়ি এরকম হবে, এবং আর সব কিছু তো সুখ না। আমার হচ্ছে যে 1 লিটার কি যেন একটা তেল ছিল, বাজাজ, অনেক সুন্দর, এই তেল দিয়ে করা লাগতো ওরে। এরকম হচ্ছে সাপটি ছিল। তো ও যে আমার সাথে করছে কিনা এবং আমার সাথে থাকছে কিনা, আমাকে বিয়ে করছে কিনা, কই আমি ধরেন যে 15 কোটি মেয়ে আছে, তাদের কথা তো বলি না। তার কথা কেন বলি? কারণ ও আমার সাথে বাসত করছে, আমার সাথে থাকছে, এবং ওর ভিতরে আলাদা ফিল ছিল। এবং সেটা হচ্ছে যে যেহেতু একটা সেক্স ওয়ার্কার, তার ভিতরে ওই ফিলটা থাকবেই। একটা পুরুষ একটা মেয়েকে কেন পছন্দ করে এবং কেন ফিজিক্যাল করতে ভালোবাসে, এই বিষয়টাই সাপড়ির মধ্যে ছিল। এবং এই সাপড়ির মধ্যে ছিল বিধায় তার হচ্ছে যে প্রথমেই অ্যাপ্রোচটা এরকম ছিল। এবং শুধু এটাই না, ও আমার সাথে বিয়ের একদিন আগে আমার রুমেই তো ছিল, তাই না, আমার সাথেই ছিল। ও এমন একটা অ্যাপ্রোচ করতেছিল মনে হচ্ছে যে আমাকে খেয়ে ফেলবে, এবং সে ভার্জিন, এমন একটা ভাব দেখাইতো। কিন্তু আমার একটা প্ল্যানিং ছিল যে আমি তোর সাথে বিয়ের সাথে ফিজিক্যাল করবো না এবং বিয়ে ছাড়া থাকবো না। কিন্তু বিয়ের একদিন আগেই তো আমার সুমায়া পুরো পাগল হয়ে গেছে, মানে আমাকে বিয়ে করতে হবে, আমার সাথে বিয়ে করতে হবে, বিয়ে থাকতে হবে। এগুলো করে মূলত তিনি আমার সাথে মানে এক ধরনের নাটক করলো। এবং যখন হচ্ছে যে মূলত বিয়েটা ভাঙছে, ওই যারা 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 মূলত ও আমাকে কোনোভাবে মানতেছিল না। এবং আমার যখন টাকা খাওয়া শেষ, ধরেন যে রাসেল মিয়ার 7 লাখ টাকার মতো খাইছে, আমার 3 লাখ টাকার মতো খাইছে যখন টাকা খাওয়া শেষ। এবং যারা হচ্ছে যে বিভিন্ন মানে অ্যাপ্রোচ করতো যে আমি জানি তাদের পিছনে টাকা খরচ করি। আমি ছোটবেলা থেকে এরকম, আমার স্বার্থ ছাড়া আমি কারোর পিছনে 1 টাকা খরচ করি না। আমার দরকার নাই, আমি কেন করব? ঠিক আছে, ততদিনে মনে করেন যে ধরেন যে আমি প্রচুর পরিমাণ মাছ খাই, তারপরে বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি। ধরেন সিনেমা দেখতে নিয়ে গেছি, ও বলতেছে আমি ট্রমার মধ্যে আছি, আমি মরে যাচ্ছি। এবং ওর হচ্ছে মেইন শত্রু ছিল হেলেনা জাহাঙ্গীর এবং রাসেল মিয়া। এই দুজন শত্রু, এই দুজনকে দেখলে সে আসলে পাগলের মতো করতো। এবং এই পাগলের মতো করে আমার শুধু 30,000 টাকা শুধু টক দই আর হচ্ছে যে চানাচুর খাইছে। এবং বাসায় আসতো, আসে মেকআপ তুলতো, তুলে হচ্ছে ভূতের সিনেমা দেখতো, এবং হচ্ছে ওর হচ্ছে যে গান দেখতো, ওর হচ্ছে যে বিভিন্ন মিথ্যাচার যেগুলো ইন্টারভিউ ওগুলো দেখতো, আমাকে গান শোনাতো। আমি সিরিয়াসলি একটা কথা বলতেছি, আমি একমাত্র ওর গান জীবনে শুনিনি। কারণ ওর এত বিশ্রী, এত গলা এবং বিশ্রী গান, আমি কিন্তু কখনোই ওর গান কিন্তু শুনিনি। ঠিক আছে, তারপর হচ্ছে যে বাসায় আসলে এবং হচ্ছে যে বিভিন্ন রকমের অত্যাচার, সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে সহ্য করতে আমার মা। এই খাবে, সেই খাবে, এই খাবে না, এই খাবে না, মানে নানান ধরনের নাটক করতো। এবং আমার বাসা থেকে মূলত হচ্ছে যে বিভিন্ন জায়গায় ও হচ্ছে যে বিভিন্ন খ্যাপ মারতো। এবং ও যে ড্রাগস নেয় এটা হচ্ছে তার প্রমাণ কি, ওই ছোট হচ্ছে যে একটা ইঞ্জেকশন হাতে এরকম করে নিয়ে হচ্ছে ইয়ে করতো। আর এই 3 দিন ওটা ওটা ওই ড্রাগস নেওয়ার পরে 3 দিন হচ্ছে খুবই পাগলামি করতো, 3 দিন কোথাও বেরোতো না। এবং 3 দিন হচ্ছে যে জ্বালায় পড়া শেষ করে দিত একদম। এই 3 দিন মনে করেন যে ও ছিল হচ্ছে যে একদম সেক্সি নারী, এবং সেক্সি হচ্ছে যে পুরো নায়িকা ফিল। ঠিক আছে, এমন একটা ভাব করতো, মনে করতো যে ও হচ্ছে নায়িকা, আমি নায়ক। এই 3 দিন পুরো পাগলের মতো ইয়ে করতো, অ্যাপ্রোচ করতো। এবং 3 দিন সে কোথাও যেত না, 3 দিন বাসাতেই থাকতো। এবং হ্যাঁ, প্রতিদিন মনে করেন যে রাত 12টা 1টা বাজতো, খাবার দাবার খেত এবং মানে ভূতের সিনেমা দেখতো। এখন 1টা 2টা যখনই বাজতো তখন হচ্ছে অ্যাপ্রোচ থাকতো সেক্সুয়াল, যে ও কিন্তু প্রতিদিন ফিজিক্যাল করতো এবং প্রতিদিন হচ্ছে আমার সাথে থাকতো। এবং ওর হচ্ছে যে ধরেন যে সর্বোচ্চ পাওয়ার ছিল 15 মিনিট,
15 মিনিট এমন একটা ভাব দেখাতো মনে হয় ভেঙে চলে খেয়ে শেষ করবে, কিন্তু 15 দিন পরে হাঁ করে নিঃশ্বাস নিত, পারতো না। এবং হচ্ছে পারতো না দেখেই পলাইছে মূলত। এই হচ্ছে যে মূলত মূল বিষয়। এবং ইসরাত জানাচ্ছে ওরা যে ঘুষ ছিটানো দরকার ছিল, আসলেই তো। কারণ আমি তো জানতাম না যে আসলে ঘুষ ড্রাগস না, এটা বোঝা যায়। শ্রাবণী আকরাম লাগছে ড্রাগস নিয়ে বোঝা যায়। হ্যাঁ, ও হচ্ছে যে ছোট্ট এই যে এরকম একটা ইঞ্জেকশনের মতো কি জানি একটা মেডিসিন নেয়, আসলে ওগুলো তো আমরা জানি না, কখনো নেইনি। ও ও মূলত হচ্ছে যে ওই ওই ড্রাগস নিত। কারণ হচ্ছে ওই ড্রাগস নিলে 3 দিন হচ্ছে যে সুন্দর হয়ে যেত, এবং হচ্ছে 3 দিন খুব পাগলামি করতো, এবং সেক্সুয়াল অ্যাপ্রোচটা বেশি ছিল। এবং যে ড্রাগস নেওয়ার পরে যে মেয়ের যে ওর ওর কাছে আমি দেখছি মূলত হচ্ছে যে এই ড্রাগস নেওয়ার পরে এই পাগলামিটা বেশি করতে। এবং ওর টার্গেট ছিল হচ্ছে ডিএ তাবকে ফাঁসানো, এবং ডিএ তাবের একটা সেক্স ভিডিও ওর কাছে আছে। এবং বিভিন্ন সময় আমাকে বলতো ডিএ তাবকে বিয়ে করবে, ডিএ তাবকে হচ্ছে যে তার থেকে 1 কোটি টাকা নেবে। অলরেডি 15 লাখ টাকা ডিএ তাবের থেকে নেওয়া শেষ। ডিএ তাবকে বিয়ে করবে, ডিএ তাব তাকে বিয়ে করতে চায়, ডিএ তাবকে একটা ইয়ে দেবে। এবং হচ্ছে যে ওই যে 13 নম্বর যে বিয়ে করছে বুড়া সেনাবাহিনীর, ওটা বলতো যে আমার একটা ফ্ল্যাট আছে, আমার মিরপুর ডিওসি যে আমার ফ্ল্যাট আছে, আমি ওখানে থাকবো। এবং যে রুমি রহমানকে বাটপাড়ি করে বিয়ে করছে, এবং রুমি রহমানকে ওই ফ্ল্যাট লিখে নেবে যারার ছেলে, এইগুলো বিষয় সে আমাকে কিন্তু বলছে। এবং সে হচ্ছে যে জ্যাকিকে মেরে ফেলছে, জ্যাকিকে মেরে ফেলছে কারণ হচ্ছে যে রুমি রহমানের সম্পত্তি হাতে নেওয়ার জন্য কিন্তু যা এই কি বলে এই জ্যাকির হচ্ছে বাচ্চা হচ্ছে নেওয়া তার, এবং জ্যাকির বাচ্চা নিয়ে যেহেতু জানে, এই জন্যই কিন্তু আসলে জ্যাকিকে মেরে ফেলছে। এবং যে রুমি রহমানকে বিয়ে করার পরে মূলত হচ্ছে ডিস্টার্ব করতে হচ্ছে যে তার ওয়াইফ তাজিনকে মেরে ফেলছে কিন্তু এই বর্ষা। এবং এই রুমি রহমানকে মেরে ফেলার কারণ হচ্ছে রুমি রহমান হচ্ছে যে একদিন কৌশিক নামে হচ্ছে যে এক লোক, তার সাথে হয়তো বা ইয়ে আসে বাসায়, এবং তাদের উলঙ্গ অবস্থায় ধরে। এই বিষয়টা হচ্ছে যে রুমি রহমান জানে, এবং রুমি রহমানকে মেরে ফেলা হচ্ছে যে আপনার আপনার হচ্ছে ঈদের পরের দিন। ঠিক আছে, ঈদ হচ্ছে 10 তারিখ, 11 তারিখে হচ্ছে যে রুমি রহমানকে মেরে ফেলে। এটা হচ্ছে যে টোটালি একটা সাইকো কিলার। এবং ও যখন পেরে ওঠে না, তখন হচ্ছে একজনকে দিয়ে আরেকজনকে মেরে ফেলে। এই মূলত হচ্ছে সাইকো কিলার। এবং এর সাথে অনেকেই জড়িত, যেগুলো আমরা জানি। এবং এবং এগুলো জেনে মূলত আপনাদেরকে আসলে আস্তে আস্তে জানানোর চেষ্টা করি। একবারে জানলে আসলে মুখস্থ করতে পারবে না। আমার কাছে মনে হলো যে 8 মাস পরে বিয়ে বাসরের গল্পটা জানানো উচিত, এবং কিভাবে আমাকে বিয়ে করলো, এবং যে বিয়েটা ভেঙে যায় সেটার পিছনে কারণ হচ্ছে যে ওর ভাই রাহাত এবং ওর মেয়ে যারা, ওরা ওরা কখনোই আমাকে মানেনি, এবং আমি ওর বাসায় যেতাম এটা মানতো না। এবং আমি যখন বিয়ে করছি এই জিনিসটা অনন্য জানতো। অনন্য হচ্ছে যে বাসায় ভাড়া থাকতো, ওই বাসার হচ্ছে উপরতলায় সে থাকতো। অনন্যা বুঝে ফেলছে, এবং অনন্যাকে সে বলতো যে আমার ফ্যামিলি অনেক ভালো, আকাশকে আমি অনেক পছন্দ করি। বিয়ের বিষয়টা বলেনি, এবং আমার মায়ের হাতে রান্না ভালো হবে, এবং মা ফ্যামিলি। এবং ও মূলত চাইতো যে আমরা একটা ফ্ল্যাটে গিয়ে আমরা থাকি, এবং আমরা হচ্ছে যে হিডেনলি আমরা একসাথে থাকবো, এবং কেউ বিষয়গুলো জানবে না। যখন হচ্ছে যে মুন্না খানকে সমোসা খাওয়াচ্ছে, মুন্না খানকে এনে ঘুরতেছে, এবং মুন্না খানের মূলত 1 কোটি টাকা খেয়ে দেওয়ার একটা ধান্দা ছিল, তারপরেও 25 লাখ টাকার মতো খেয়ে দিছে। ঠিক আছে, যখন হচ্ছে মুন্না খানের এগুলো ইয়ে করতেছে, তখন আমি সেটা মানতে পারিনি। এবং ও আমার কাছে আসতেছে না, এবং ও আমার সাথে থাকতেছে না, এবং দূরে দূরে থাকতেছে, এবং মুন্না খানের সাথে মিশার চেষ্টা করতেছে। এবং মুন্না খান কারণ হচ্ছে ও এত মানুষকে মামলা হামলা ঝামেলা দিছে, ও ভাবছে যে আমাকে দিয়েও আমাকে হচ্ছে এখান থেকে কেটে যাবে, আমি কোনো কিছু করতে পারবো না। এবং আমাকে একদিন বাসায় ডাকে ডাকে আমাকে চাকু দেখায়। ওর ব্যাগে কিন্তু একটা চাকু থাকে সবসময়, দেখবেন ওর ব্যাগ যদি কেউ পান এবং ব্যাগ খুলে দেখবেন ওর ব্যাগ একটা চাকু, ছোট যেগুলো যে থাকে না যে বাল ফেলানো চাকু আর কি, এই টাইপের, যদি কোনো কাজ হবে না এগুলো দিয়ে মূলত রাখতো যে রাসেল মিয়া যদি তাকে হামলা করে রাসেল মিয়াকে চাকু মারবে, এরকম মানে বাল ফালানোর চাকু আর কি। যাই হোক, যেটা দিয়ে কোনো কাম হবে না। তো ওই চাকু আমার দেখায়, এবং আমাকে হচ্ছে যে গলা চিপে ধরে। পরে আমি একটা থাপ্পড় দিয়ে দিছি, আমি একটা ছেলে মানুষ, তুই আমার সাথে পারবি? পরে ব্যথা পাইছিস আমার কি। পরে আমাকে বলতেছে তোর একটা ধর্ষণ মামলা দেবো, ঠিক আছে, তুই আমার বাল ফেলাতে পারবে, কিছুই পারবে না। আমি ওরা কইছি
যে আমার নাম আকাশ নিবেল, আমি হাসে কথা বলি, আমাকে তোর বাল বাল ছালে মনে হয়? আমার আমাকে জাস্ট তুই দেখ, চেহারা দেখ, তুই রাতেও ঘুমাতে পারবি না, তুই দিনেও ঘুমাতে পারবি না, যা সমস্যা নেই যা। বলতেছে যে আমাকে হচ্ছে যে বিয়ে স্বীকার করবে না, ছবি টবি ডিলিট করবে, করে হচ্ছে যে মুন্নাকে বিয়ে করবে। ঠিক আছে, মুন্না আর হচ্ছে টার্গেট ছিল দিয়ে দেয়। আমি হচ্ছে মুন্না তোরা তো জীবনও বিয়ে করবো, আর মুন্না যদি তোরা বিয়ে করে তো মুন্নার জীবন তো পুরো ঝালাবালা করে দেবো। মুন্নার পিছনে জাস্ট 1 মাস লাগছিলাম, মুন্না মাপ টাপ মুন্না ওরে বাদ দিয়ে বলছে ভাই আবার ভুলে গেছে, আমার সংসার আছে, আমি সবকিছু। কিন্তু ততদিনে ওর প্ল্যান ছিল মুন্নাকে আসলে ল্যাংটা করে ভিডিও করে ফ্যামিলিতে দিবে এবং মুন্না থেকে টাকা বসাইতে নেবে। কিন্তু মুন্না ওকে যত সহজ সরল মনে হয়, মুন্না হেভি ডেঞ্জারাস। আমাকে আমি যখন দেখলাম যে মুন্নার সাথে পারতেছি না, তখন আমি অন্য অ্যাঙ্গেলে গেলাম। অন্য অ্যাঙ্গেলে যাওয়ার পরে দেখলাম যে মুন্না ঠিক আছে এবং মুন্না পারফেক্ট, এবং চুরি করে হচ্ছে ওরা নেপালে গেছে, নেপালে গিয়ে ভিডিও করছে। এবং দেখেন মুন্না কিন্তু ওরা খুব পারাইছে, নেপালে গেছে না, নেপালে গিয়ে কিন্তু ইচ্ছে মতো মারছে। কিন্তু ওরা কি করতো, ও হচ্ছে ভিডিও করতো, করে হচ্ছে দেখতে করতে জানেন টিকটকের একটা ড্রাইভ থাকতো, ওখানে রাখতো, ভিডিও করতো, করে হচ্ছে টিকটকের ড্রাইভে রাখতো। মুন্না দেখছে এত ভিডিও করা কি জন্য, কই ভিডিও কই, মুন্না হচ্ছে মোবাইল নিছে, নেওয়ার পরে মুন্না মোবাইলে দেখা কিছু নাই, পরে খুঁজে পায় না, দেখা যায় টিকটকের ড্রাইভে মিনিমাম 1500 ভিডিও করছিল। পরে ভিডিও দেয় না পুরো মুন্না ওরা গলায় পাড়া দিয়ে ফোন নিয়ে তারপর ওগুলো ডিলিট করছে। ঠিক আছে, তখন হচ্ছে যে ওর ইয়ে করছে, এবং মুন্নাকে ফাঁসানো হচ্ছে তার টার্গেট ছিল, মুন্নাকে ফাঁসা। এবং আমার বিষয়গুলো হচ্ছে নাসিকের যাবে। আমি এগুলো ধরেন যে একটা জিনিস হয় কি জানেন, মামলা 2-3 বছর চলে, এবং হচ্ছে যে সিআর মামলা 3 মাস লাগে অ্যাক্টিভ হতে। এগুলো করতে করতে সে কি করলো, নিজের হাত এবং নিজের শরীর কেটে আমাকে জেলে দিল। আমি এগুলো নিয়ে ব্যস্ত থাকবো, আমি বেরোতে পারবো না, এর মধ্যে হচ্ছে মুন্নাকে ধরবে। এই টার্গেট ছিল হচ্ছে যে মুন্না এবং কে বলে মুন্নার সাথে, অথবা তাদের একটা সিন্ডিকেট ছিল যে আমাকে জেলে পাঠাবে, এই করবে সেই করবে। কিন্তু ততদিনে তো আমি মামলা মনে করেন যে 1 মাস সবাইকে বললাম এই সাপড়ি, কারণ এরা তো কেউ দেখতে পারে না। এবং হচ্ছে যে নিজের গায়ে নিজে কেরোসিন তেল দিয়ে জলিলকে ফাঁসানোর জন্যে যে নিজের গায়ে নিজে কেরোসিন তেল দিয়ে এসিড মিথ্যা নাটক করে জলিলকে 3 মাস জেল খাটায়, ওইগুলো মূলত চাইছিল আমার সাথে। কিন্তু ও মূলত ভয় পেত হচ্ছে আমার ছোট বোন এবং মাকে। আমার মা তো মনে করেন যে বললাম না হাই ভোল্টেজ 440, ওটা হচ্ছে যে যখন টিকটক এবং বিভিন্ন পুরুষ পটানোর জন্য টিকটক দিবে, ও মূলত কী করে জানেন, টিকটকে এক ধরনের ফিল্টার থাকে, ফিল্টার কি করে, ওই ফিল্টারগুলোতে তৈরি করে বিভিন্ন টিকটকে হচ্ছে তো মূলত আইডিতে দেয়। এবং ওর ওর আমার সাথে যখন ছিল, ওর ইনবক্সে মূলত অনেক মানুষ ওকে লাগানোর জন্য 20,000 টাকা পর্যন্ত দেওয়ার জন্য রাজি। ঠিক আছে, এগুলো তো আমি নিজে দেখতেছি, এবং ও হাসে হাসে মজা নিত যে আমার সাথে দেখা করতে চান, আমার 20,000 টাকা পাঠান। ঠিক আছে, আমাকে 20,000 টাকা বিকাশে পাঠান, 20,000 টাকা বিকাশে পাঠাইছে, তারপর হচ্ছে ওরা ব্লক করে দিত, এ ধরনের কাজ করতো। এবং ওর টার্গেটই ছিল ডিএ তাহেবকে হচ্ছে ফিটিং দেওয়ার। কিন্তু ডিএ তাহেবকে আমি ততদিনে তো বুঝে ফেললাম, এবং ডিএ তাহেবের যে সেক্স ভিডিও আমাকে দেওয়ার জন্য চাচ্ছে, আমি নিই না। আমি মানে আমাকে জাস্ট এমনি স্ক্রিনশট দেয়, আমি দেখি, পরে আমার 3টে স্ক্রিনশট দেয় এবং আমি রেখে দিছি, এবং 1 মিনিটের একটা ভিডিও দেয়। ঠিক আছে, যেগুলো হচ্ছে যে আমি ডিএ তাহেবকে নিয়ে কী করবো, ডিএ তাহেব দিন শেষে তাকে পছন্দ করি, করি, তাকে ফিটিং দিবে না কি দিবে সেটা তার ব্যাপার, আমি নিতে চাইনি। আমি কেন ডিএ তাহেবের সেক্স ভিডিও দিব? এবং অনেক মানুষের থেকে সে সেক্স করে হিডেন ভিডিও করে যে টাকা নিত, এবং যেটা করতো সেটা হচ্ছে যে ও যার সাথে পারতো না ওদের পিছনে একটা করে সেক্স ওয়ার্কার লেগে দিত, এবং বিভিন্ন মেয়েদের হচ্ছে যে ল্যাংটা ভিডিও পাঠাইতো, এবং বিয়ে করার জন্য মানুষদের অ্যাপ্রোচ করাইতো, বিভিন্ন মেয়েদের দিয়ে হচ্ছে যে ফিটিং দেওয়ার জন্য চেষ্টা করতো, যেগুলো করে এই রুমির রহমানকে ফিটিং দিছে, জ্যাকিকে ফিটিং দিছে, দিয়ে মূলত এগুলো যে নাটক করতো, করে ছেলেদের ফাঁসাইতো। এই হচ্ছে যে তার অবস্থান। এবং আমি তাকে চ্যালেঞ্জ দিয়েই আসছি যে আমার সাথে পোল্ট্রি মারলে এবং আমার সাথে তুই যদি বাটপারি করিস, তুই রাতেও ঘুমাতে পারবি না, তুই দিনেও ঘুমাতে পারবি না। এই হচ্ছে 8 মাসের গল্প এবং বিয়ে বাসরাতের গল্প, এই যে কীভাবে আমাকে বিয়ে করলো এবং কীভাবে ইয়ে করলো। অনেকেই বলতেছে বই লেখার জন্যে, ঠিক আছে, বই লেখার জন্য বলতেছে। আমি লিখলে হয়তো বা ভালো লিখবো, কিন্তু এখন লিখবো না, আমি আরও লিখবো। এই গল্প চলবে 4 বছর 5 বছর,
100 বছরও চলে, যতদিন বাঁচে আছি চলতেই থাকবে। এবং ওর বিভিন্ন তানিয়া সুজানা জামান লিখছে উনি ফাঁসির দড়ি নিয়ে অভিনয় কেন করছে। ও মূলত হচ্ছে যে বিয়ে করার প্ল্যানিং ছিল হচ্ছে যে আপনার মুন্না খানকে, এবং মুন্না খানকে বোঝানোর জন্যে ও এই নাটকটা করছে যে আমি গলায় ফাঁসি দিচ্ছি যে এরকম, যে আমি আসলে আকাশ নিবিড়কে বিয়ে করিনি। এটা আসলে মানে বোঝানো যায়। এবং ওর ছেলের মাথায় হাত দিয়ে মুন্না খানকে বলছে যে আমি আকাশ নিবিড়কে বিয়ে করিনি। এটা প্রমাণ দেওয়ার জন্য এই নাটকগুলো করতো, মরার নাটক। যখন হচ্ছে যে সে শুধু এটাই না, সে 14 বার হচ্ছে যে মরার নাটক করছে। এবং ছেলেদের ইমোশন ব্ল্যাকমেল হচ্ছে যে এই যে নাটকগুলো করতো, যে বিভিন্ন গলায় দড়ি দিয়ে ইয়ে করবে, মরে যাবে, সেই যাবে, সেই যাবে, এগুলো মূলত করতে হচ্ছে যে মানুষকে ব্ল্যাকমেল করার জন্য। পরে থানা থেকে আমাকে বললো ওকে 309-এর একটা মামলা দেন। ঠিক আছে, ও হচ্ছে আমাকে ধরার সময় যে থানায় গিয়ে মরে যাবে, এই করবে, সেই করবে। এবং কি দেখেন 22 জানুয়ারি মনে হয় ওর সাথে আমার লাস্ট ইয়ে, এবং আমাকে ফোন কল দিছে তুই যদি আমার বাসায় এখন না আসিস তাহলে আমি হচ্ছে গলায় দড়ি দিব। আমি তুই জাহান্নামে যা, গলায় দড়ি দিবি না দিবি তোর বাসায় আমি যাবো, তুই আমার বাসায় আয়। ঠিক আছে, ও মূলত ছিল আমি যাবো, বাসায় গেলে আমাকে ধরে ইয়ে করবে, কিন্তু ও জানে না। ও ও ও সহ 13 জন আর আমি একা। ঠিক আছে, আমার একটা বাল আছে না, আমার একটা বালও ফেলাতে পারবে না, কারণ হচ্ছে আমার মনের জোর এবং আমার মনের শক্তি অন্যরকম। ওরা 13 জন আর আমি একা। আমার ওই যে বাবা বলতো, বাবার হচ্ছে যে হাডুডু খেলায় 13টা মেডেল আছে, ওরা 13 জন, আমি একা। কারণ হচ্ছে মনের জোর হচ্ছে সবচেয়ে বড় জোর। এবং আমি আর বাসায় গিয়ে তার থাপ্পড় দিছিলাম ওরে। ঠিক আছে, থাপ্পড় দিছিলাম, হচ্ছে যে আমার এইভাবে গলা টিপে ধরছে। ঠিক আছে, আমি জাস্ট ধরে একটা বাম হাত দিছিলাম, দেওয়ার পরে আবার অভিনয় করা যায়, ও আমার ধরছে। ঠিক আছে, আমি ব্যথা পাচ্ছি, ও আমার গলা টিপে ধরছে, আমি ব্যথা পাচ্ছি। ঠিক আছে, আবার হচ্ছে হাসে না, আবার বাম হাত দিয়ে থাপ্পড় দিয়ে দিছিলাম। আর একদিন আমার বাসায় ছিল, ঠিক আছে, সে হচ্ছে যে কি বলে ওটা আরেকদিন বলবো না। ঠিক আছে, ওই মানে বলছে পেটে ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, ফিজিক্যাল করবে না, করবি না মানে তো আমার বউ না। তাহলে ওনাকে কারা নিয়ে গিয়েছিল হাসপাতালে ইয়ে অভিনয়ের পর? ওটা হচ্ছে ওর ভাই এবং হচ্ছে ভাইয়ের বন্ধু বান্ধব, ওরা রেডি ছিল। এবং এগুলো দেখাচ্ছে যে আমি জানি তাকে গিয়ে হচ্ছে বাসাই। ঠিক আছে, এবং মুন্না খানকে মূলত ওর বিয়ে করার প্ল্যানিং ছিল। মুন্না খানকে ততদিন কর দিছে এবং 30-25 লাখ টাকা খাওয়া দিছে। মুন্না খানকে বুঝেছিল যে আমাকে সে বিয়ে করেনি, এবং মুন্না খানকে বলছি যে আমার বউকে যদি তুই বিয়ে করিস তোর জিন্দেগি তামা করে দেবো একদম। এবং মুন্না খানকে বোঝানোর জন্য এই নাটকটা করে। এবং ও মূলত হচ্ছে এই হুলস্থুল কারবারগুলো করছে জানি ওকে নিয়ে আর কেউ কোনো কথা না বলে। এবং যে তারপর রুহি আপা আসলো, রুহি আপা এসে হরেরাম হরেরাম গান ছেড়ে দিল। হরেরাম গান ছেড়ে দেওয়ার পরে তো মূলত ও পানসার। ঠিক আছে, 2003-এর নাটক সাজাইছে, এসিড নাটক। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গিয়ে ও হচ্ছে যে বিভিন্ন মিথ্যাচার করছে। ঠিক আছে, মানুষের ইমোশন নিয়ে খেলছে। ওইগুলো মূলত ফাঁস হয়েছে 2012-তে, 2008-এ। 2008-এর আপনার মার্চ এপ্রিলের দিকে ওরা হচ্ছে যে এই এসিড নাটক হয়। এবং পরবর্তীতে জলিলকে বের করি, জলিল বলে দিছে ইন টোটালি মনে করেন যে গল্প 25% শেষ। এবং নেক্সট গল্প হচ্ছে ধরেন জাভেদ এবং হচ্ছে রুবিন রহমানের বোন। আমরা যে কোনো দিন দেখবেন যে এই দুটো গল্প আমাদের সামনে নিয়ে আসবো। এবং রুহি আপা, সানজিদা আপা শুক্রবার দিন লাইভে আসবে। এবং ওর 13 নম্বর জামাই সাপরির যে বুড়ো জামাই, সেনাবাহিনীর যে সাবেক মেজর জেনারেলকে নাকি বিয়ে করছে, ওর নাকি আসলে আমরা আসলে নিয়ে আসার চেষ্টা করতেছি। এত গল্প জমে গেছে, আপনারা আসলে কোনটা আগে জানতে চান এবং কোন গল্প জানতে পছন্দ করেন। এবং ও নানাবাড়ি বলতো, এবং দাদা বাড়ি বলতো না। কিন্তু দাদা ছিল হচ্ছে যে একটা খুব গরিব, এবং ওর বাপ ছিল হচ্ছে গরু চোর। এবং গরু চুরিগুলো ধরা পড়ে, এবং শ্বশুর বাড়িতে ওরা মারধর করে করে বের করে দেয়। এবং ওর বাবা আসে যাত্রাবাড়ি, এবং ওর বাবা হচ্ছে হকারি করতো মানে ধরেন যে বিভিন্ন যে কালো জাদু, তারপর হচ্ছে বিভিন্ন সংসার ভেঙে নিয়ে যাওয়া, সংসার জোড়া লাগান, ওর বাবার থেকে মূলত এই কালো জাদুগুলো শেখে। এবং কালো জাদু করেই মূলত রাসেল মিয়াকে বিয়ে করে। রাসেল মিয়াকে যখন বিয়ে করে এতগুলো তাবিজ, আবার বিভিন্ন চুল,
এবং ডিএ তার নিজেই বলছে যে ওর 1 গ্লাস পানি খেলে 3 মাস মানুষ পাগল থাকে। বিভিন্ন দোয়া টোয়া এবং কালোজাদি করেই মূলত এগুলো বিয়ে করে। এবং এবং রুহি আপা নিজেই বলছে যে এ পর্যন্ত টোটালি 11টা বিয়ে করছে, আমি 12 নম্বর আসে কট। এবং আমার প্রচণ্ড জিদ, আমার জেদ এরকম, আমি হচ্ছে ধরেন যে কেউ অন্যায় করলে এবং মিথ্যা বললে আমি তার শাস্তি একদম লিখিত দিই, এবং আমার ভিতরে হচ্ছে লেখা হয়ে যায় যে ওর শাস্তি এটা, ওর শাস্তি এরকম, ওকে জীবনে ক্ষমা করবো না। এবং ও কার কার সাথে প্রেম করছে, বিয়ে করছে এবং কার থেকে কত টাকা নিছে, A to Z বার করবো। ঠিক আছে, আমার তো মনে হয় যে চাকরি করতে হয়, তারপর ফ্যামিলিকে সময় দিতে হয়, পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন ফেসবুক ইউটিউব এগুলো সামলাতে হয়। এগুলো মূলত করে করে আপনাদের আস্তে আস্তে আমরা গল্পগুলো জানাতে চাই। এবং অনেকে বলতেছে যে কাবিরনামা কয়, ইয়ে কয়, ও কাবিরনামা কোথায়, ওই ছাপড়ি কিন্তু জানে, ছাপড়ি জানে এবং হচ্ছে যে কোথায় বিয়ে করে কোথায় থাকছে এবং কতদিন আমার সাথে ফিজিক্যাল করছে এবং করার সময় কি কি করতো। ঠিক আছে, এগুলো তো সবগুলোই আরেকদিন বলবো, কোনো সমস্যা নাই, গল্প তো বলতেই হবে। বোর হয়ে যান, তো বোর হয়ে গেলে বিনোদন লাগবে না। এই জন্য আজকে জাস্ট বুঝালাম যে কিভাবে বাসা করছি এবং কিভাবে আমার সাথে থাকছে। এই জিনিসগুলো যারা শোনেন নাই এবং দেখেন নাই, আবার নতুন করে দেখেন। আজকে আর 4 মিনিট এবং আপনাদের ইয়েগুলো কমেন্টগুলো পড়ি। তানিয়া সুচেতা জামা লাগছে, মুখে কি গন্ধ বসার। দেখেন, ও তো মূলত খাইতো না এবং ওর মুখে গন্ধ ছিল। এবং আমার কাছে যখন আসে তখন আমি তো দাঁত ব্রাশ করে নিতাম। আমার সাথে যে থাকবে একজনের আমার সাথে ফিজিক্যাল করবে, তাকে দাঁত ব্রাশ করাবো না, এবং দাঁত ব্রাশ করেই মূলত আমার কাছে আসতো। এবং আমি আমার অবশ্য সিগারেট খাওয়া দেখতে পারতো না। তারপর হচ্ছে যে অনেক সিনসিয়ার ছিল এবং আমাকে প্রচুর পরিমাণ কি বলে লেবুর রস খাওয়াইতো, ব্ল্যাক ইয়ে খাওয়াইতো, ভিনেগার। এবং এবং আমি অনেক শুকাই গেছিলাম। আমাকে মা বলছিল যে এরকম, মানে আমাকে স্কিন, কারণ হচ্ছে যে আমি তো অনেক ফ্যাট ছিলাম, মোটা ছিলাম, আমার ওজন আসলে সে সহ্য করতে পারতো না। এই জন্য আমাকে স্লিম করার জন্যই মূলত ব্ল্যাক কফি, তারপর হচ্ছে যে ভিনেগার এবং হচ্ছে যে লেবুর রস, এগুলো মূলত খাওয়াইতো জানি পাতলা হই, তার সাথে ফিজিক্যাল করতে জানি ভালো হয়। রেশমিন দীপা, নির্লজ্জ বেহায়া মহিলা, এত কিছুর পরেও অনলাইনে এসে কি করে। এত কিছুর পরে অনলাইনে সে এত নাটক করে, কিভাবে মেকআপ করে এবং ফিল্টার মেরে ভিডিও ছাড়ে। এত বিবেকহীন নির্লজ্জ মানুষ কীভাবে হয়। আসলে ওর হচ্ছে লজ্জা নেই, কারণ হচ্ছে দেখেন 12টা বিয়ে যখন ধরা পড়ে গেছে, ওর আসলে ও তো লজ্জায় কোনো কিছু বলতে পারে না এবং ওর কাজ টাজ সব কিছু আসলে বন্ধ হয়ে গেছে। এইগুলো করে মূলত সে হচ্ছে যে ফেসবুকের টাকায় আসে, ওগুলো দিয়ে চলে। এখন তো ফেসবুকে ধরেন যে 10 লক্ষ মানুষ দেখলে রিলসে, তার টাকা আসে হলো $4। আগে কিন্তু আসতো অনেক, এই যে ধরেন যে মুন্না এবং হচ্ছে যে মুন্নার বিয়ে এবং হচ্ছে যেটা ভাইরাল হয়ে গেল, ও তো মূলত বুঝাইতো যে আমি বিয়ে করি, এটা হচ্ছে আমার একটা ব্যবসা, তোমরা দেখো। এটাতে আপনাদেরকে বুঝাইতো, কিন্তু মূলত হচ্ছে যে যে মুন্নার সাথে যে বিয়ের যে ফটো সেশন করলো, ওখানে কিন্তু মূলত ওর হচ্ছে যে সেই মাসে কিন্তু $700 ওর হচ্ছে ইনকাম, 700, আমার নিজে দেখছি। এবং আমি তো দেখতাম কি পরিমাণে মানুষ দেখতো এবং ওরে হিউজ পরিমাণ গালেতো। ঠিক আছে, ওগুলো সে কিছুই মনে করতো না। ও যখন নিতে পারতো না তখনই সে ড্রাগস নিত, ড্রাগস নিয়ে মূলত বুঝাইতো যে আমি আসলে সব ভুলে গেলাম। এবং ড্রাগস নেওয়ার 3 দিন ও পৃথিবীর কাউরে চিনত না, পৃথিবী এবং ফিজিক্যাল করার জন্য সে একদম খুবই একদম পাগল হয়ে যেত। এবং ভেবে কুকুরের মতো, যে দেখে না আশ্বিন কার্তিক মাসে কুকুর যেরকম ফিজিক্যাল করার জন্য পুরো পাগল হয়ে যায়, কার্তিক মাসে ওই রকম সে এরকম করে যে মূলত এগুলো করে ও যারে পাবে তার সাথে ঘুরবে, এরকম একটা কীর্তি ওর ভিতরে থাকে। এগুলো করে মূলত সে আসলে আপনাদের যে বকাবকি করেন এবং গালাগালি করেন, ও ড্রাগস নেওয়ার পরে এগুলো ভুলে যায়। ঠিক আছে, এই ধরেন যে ড্রাগস নেওয়ার পরে 3 দিন হচ্ছে যে পাগলামি করে ঘুমায়, ঘুমানোর পরে সব ভুলে যায়। 3 দিন পরে সে এগুলো, ও দেখবেন যে মূলত 2টা রাত 3টা ও ঘুমাতে পারে না। এবং দেখেন 3টে মানুষকে সে মেরে ফেলছে,
তিনটা মানুষের মায়ের বুক খালি করছে, এটার একটা অভিশাপ থাকে। এবং সে আমি দেখছি রাত 3টা 4টা 5টা ও ঘুমানোর জন্য পাগল হয়ে যায়, ও ঘুমাতে পারে না। ও ঘুমাইতে ঘুমাইতে আপনার হচ্ছে যে 5টা 5:30 এদিকে ঘুমায়। এর আগে হচ্ছে যে টাইমটা থাকে এই টাইমে সে টিকটক করে, বিভিন্ন মানুষকে হচ্ছে যে খোঁচা দেয়, এবং আপনারা তাকে গাইলেন, এটা হচ্ছে তার এক ধরনের নেশা। এবং হাতে ফোন থাকে, ও এমনি একটা স্ট্যাটাস দেবে যেটাতে আপনারা হিউজ পরিমাণ তাকে গালেন, এবং আপনাদের গালি ওর হচ্ছে একটা এক ধরনের অ্যান্টিভাইরাস। আপনারা যে ওকে গালাগালি করেন এটা হচ্ছে এক ধরনের অ্যান্টিভাইরাস। ও নিজে বলছে যে আমাকে গালাগালি না করলে আমার ভাল লাগে না। ঠিক আছে, এটা এ ধরনের একটা সাইকোথেরাপি থাকতে পারে, এবং সে এমন ধরনের একটা কাজ করবে আপনি তাকে গালি দিতে বাধ্য। এটা হচ্ছে এক ধরনের তার হচ্ছে সাইকোলজিক্যাল সমস্যা। এবং গাল হচ্ছে তাকে যে আপনারা গালাগালি করেন মা বাবা তুলে, এবং বেহায়া লিজ্জ এগুলো বলেন, এগুলো মূলত তার হচ্ছে এক ধরনের এন্টি থাকে না, অ্যান্টিভাইরাস যেটা বলে আর কি। ও এটা করে মূলত সে আসলে গালি না খাইলে তার নাকি ভালো লাগে না। আপনারা যে পরিমাণ তাকে গেলেন তার এটা হচ্ছে তার এক ধরনের ভালো লাগা, আপনারা গাইলে এলে তাকে তার ভাল লাগে। ওর বাচ্চাদের প্রতি কোনো মায়া ছিল না। ওর বাচ্চা আসলে দেখেন, ওর যারা যে মেয়েটা ওর নাচ গান করতে পছন্দ করতো, এবং ওর টার্গেট ছিল যে আমি নাচতে যাবো, আমাকে 15,000 টাকা ড্রেস কিনে দেবো। যারা টার্গেট ছিল হচ্ছে বড় লোক বাবা। ঠিক আছে, আমি ওদের মধ্যে মনে হয় যতগুলো ফাঁসাইছে এর মধ্যে সবচেয়ে গরিব আমি। ঠিক আছে, গরিব, এবং আমার থেকে অনেক নেওয়ার চেষ্টা করছে, আমি তো কোনোভাবে জানি আমি তার বাসায় গেলে কোনোদিন এক প্যাকেট চিপসও নিয়ে যেতাম না, আমার ভাল লাগতো না। আমার কাছে মনে হতো যে মেয়েটা বেয়াদব এবং বাটপা, এই জন্য আমি ওকে কোনোদিন কোনো ইয়ে করতাম না। সূচনা বিশেষ ওর বুড়ো জামাইয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে না, ওর বুড়ো জামাই হচ্ছে যে দেশের বাইরে পলাইছে, ওই যে কি জানি ঝামেলা হয়েছে টাকা পয়সা নিয়ে। ওই বিষয়গুলো নিয়ে জানবো আমরা শুক্রবার দিন। আমরা হচ্ছে যে আমি রুহিয়া পা এবং সানজিনা পা বিষয়গুলো বলবো। তানিয়া সুজাতা জামাই ওনার পরিবারের লোকজন কিছু বলে না। ওর পরিবার হচ্ছে ওর 2 ভাই ও কাজের বুয়া বাবা মা, এটাই হচ্ছে ওদের একটা পরিবার, এবং এই পরিবারকে কেউ দেখতে পারে না। আর ওর মা হচ্ছে যে বাজার করে দিছে ভালো খুশি, এবং বাবার চিকিৎসা করতেছে খুশি। ওর মা হচ্ছে যে ধরেন যে ওর মাকে টাকা দিলেই সবচেয়ে বেশি খুশি, এবং এক বুড়াকে পটিয়ে 20 লাখ টাকা দিয়ে একটা জায়গা কিনছে। এই জায়গা হচ্ছে ওর মায়ের নামে কিনছে। এই জায়গা হচ্ছে যে ও একটা কি বলে বিউটি পার্লার দিবে, আর মা ওটা বেঁচে দেয় না। এই জন্য ওর মা আর ওর মধ্যে হচ্ছে যে তফাৎ, এবং অনেক গালাগালি করা মারে। ঠিক আছে, ওর মাও অনেক গালাগালি করে, কিন্তু জায়গা বিক্রি করে না। ওই জায়গাটা কিনছে মূলত ওর মায়ের নামে। এটা নিয়েই ওদের মধ্যে মূলত অনেক ঝগড়া বিবাদ লেগে থাকে। ঠিক আছে, ওর ফ্যামিলির মধ্যে খুব মানে বাজে অবস্থা। ওর ভাই এবং ওর মধ্যে ওর যে ছোট ভাই রাহাত ওরা দেখতেই পারে না। ওনার তয় তাহলে মুডটা কি ভাই? আপনার আইডিতে রিপোর্ট মারছে, তার কি হলো? রিপোর্ট মারছে ওই যে বর্ষা যেদিন হচ্ছে বাবাকে নিয়ে অসুস্থ, সেদিন দেখলাম যে ওর ভাই হচ্ছে একটা মেয়ে নিয়ে ছবি দিছে, গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড, ওই ছবি নিয়েছিলাম। নেওয়ার পরে আমি দিছি, আমি ওই ছবি কেন দিলাম? আরে বাবা, ওর ছবি তো ওর ভাইয়ে দিছে। ঠিক আছে, আমি স্ক্রিনশট মানে অনেকে আমাকে দিছে, আমি ওটা পোস্ট করছি, ওটাতে সে কপিরাইট দিছে। এবং ওর 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 ভাই যেগুলো করছে, এবং ওর বোন হচ্ছে যে বিভিন্ন জায়গায় ছবি দিছে, এগুলো দিয়ে মিথ্যা বলতেছে এবং বাটপারি করতেছে। আমি ওই ছবিতে ওই ভিডিওতে ছবি দিছি। এগুলোতে মূলত করে একটা কাইলে একটা পোলা চিটাগাঙ্গের, ও করে মূলত রাহাতের ইয়ে দিয়ে রিপোর্ট মারছে। রাহাতের রিপোর্ট মারার ওগুলো ইয়েই হয়নি। এই কালে একটা পোলা আছে, ওই আপনার হচ্ছে যে কি জানি নাম, চিটাগাঙ্গে কালো করে। ঠিক আছে, ওই কালে পোলাটাই হচ্ছে মূলত এগুলো করে। এবং আমার আইডি আমার হচ্ছে যে ফেসবুকে কোন হচ্ছে দিশটা বলে, এটা তো আইসিটি একটা মামলা আছে। আমি এই 3জনকেই দিব, হচ্ছে রাহাত, বর্ষা এবং ওই কাইলে পোলাটা। কারণ ওই কাইলে পোলাটা হচ্ছে বিভিন্ন মানুষের, ধরেন যে 1-1.5 হাজার মানুষের আইডি নষ্ট করে দিছে।
এবং আমি যেটা বলি, কারো যদি আইডি নষ্ট করে এবং ডিস্টার্ব করা নষ্ট করার চেষ্টা করে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আমার টাকাতে আমি মামলা করব। এবং কারো যদি আইডি নষ্ট করে দেয় সেগুলো আমাকে বলবেন, সম্পূর্ণ টাকা পয়সা আমি বেয়ার করবো, এবং ওর জীবনে যত দরকার মামলা দেওয়ার সেটা হচ্ছে আপনারা দিবেন। এবং আরও মামলা হবে, কারণ হচ্ছে যে মামলা ওই যে বাটপারি করতেছে এবং বিভিন্ন মানুষকে প্রতারণা করতেছে। ধরেন যে আরেকটা মামলা হবে, ও হচ্ছে গাড়িতে বসে বসে লাইভ করতেছে। ঠিক আছে, আমাকে যে কেউ বললাম না, আমাকে যে কেউ হেল্প করলে আমি হচ্ছে যে ওই মামলাটা করবো, কারণ হচ্ছে গাড়ি চালিয়ে লাইভ করার দেখার কোনো কিছু নেই, এটা অন্যায়। কারণ এই অন্যায়টা সে করে এবং মানুষ হতে কী শিখবে। অলরেডি আমাকে অনেক বলছে, বাচ্চারা আসলে ও দেখবেন যে মানুষকে বকাবকি করে যে তোর বাপ বিয়ে করবে, তোর ইয়ে করবে। ও যখনই ড্রাগস নেয়, মানুষের সাথে যখন খারাপ ব্যবহার করে, তখনই বুঝবেন যে ও ড্রাগস অ্যাডিক্টেড। এবং হচ্ছে তখন মানুষের সাথে হিউজ পরিমাণ গালাগালি এবং খারাপ ব্যবহার করে। এগুলো করেই মূলত হচ্ছে যে করে। ওনার ভাই দুইটা কি বিবাহিত? না, ওনার ভাই বিবাহিত না। তৃষা আপনি লিখছে, ভাই আপনার আইডি রিপোর্ট মারছিল। না, ওই জন্য আমি থানায় জিডি করছি, ওটা আসলে প্রশাসন ব্যবস্থা নেবে। ওর শরীরের গন্ডার হয়ে গেছে, আর কিছু গায়ে লাগে না। ভাই ওর নীল ছবি ছাইরা দেন, তবে আপনার সম্মান রাখে নাই। না, আমার ওর নীল ছবি আমি কেন রাখবো, আমি কেন ছেড়ে দিব? মানে আমি যেটা বললাম আর কি, আমি ছাত্রীতে সব কিছু দেখছি, এবং আমি যতদিন ফিজিক্যাল করছি আমি লাইট জ্বালায় করছি, আমি লাইট কোনোদিন বন্ধ করিনি। ঠিক আছে, আমার 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 বউয়ের সাথে আমি ফিজিক্যাল করবো, আমি লাইট বন্ধ করবো কেন, আমি জ্বালায় করছি। ভাই আপনি ফেক আইডি থেকে রিপোর্ট মারলে কেমনে বুঝবেন যে বর্ষা মারতেছে, কিন্তু ফেক পেজ থেকে রিপোর্ট মারে? আমার কোনো কিছু যদি মারে, কোনো কিছু কোনো হয়, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আমার আমার সম্পূর্ণ আমার যত অন্যায় করবে, অত্যাচার করবে, সম্পূর্ণ দায়ী বর্ষা চৌধুরী, ওর ভাই, দুই ভাই, বাবা মা এবং ওই কালো ছেলেটা। এই হচ্ছে আমার টার্গেট। আমি কেন ওটা ইয়ে করতে যাব? রুনা খান এসে নতুন নাটক শুরু করছে, স্ট্যাটাস দিছে একটু আগে, মাপ চাইছে সে সবার কাছে, নতুন নাটক। না, ও মাপ চাই লাভ কি? যে আমি যে গল্প বলছি না, এই গল্প বললে, কারণ যে গল্প মিলে যায় তখন ওর হচ্ছে যে মাথায় স্থির, ওর তো মাথায় সিট আছে, ও এক ধরনের সাইকো পাগল। ধরেন যে এখন মাপ চাচ্ছে, আপনার আধা ঘন্টা পরে আপনাদের গালাগালি করতেছে এবং আপনার বাবা মাকে নিয়ে তুলনা করতেছে। এগুলো মূলত সে করে এগুলো এগুলো জাস্ট ও এক ধরনের বাহানা করে। ঠিক আছে, বাহানা করে জাস্ট আপনাদের থেকে গাল খায়। কিছুক্ষণ পরে দেখবেন যে টিকটক দিবে, আপনারা যখন গালাগালি করবেন, আপনারা যখন মাফ করবেন, তখন হচ্ছে যে ইয়ে করবে, আবার কিছুক্ষণ পরে দেখবেন যে টিকটক দিবে। ও টিকটক দিলে খালি আমার লিঙ্ক দিয়ে, আমার মা আছে, ওর মা গালের জন্য বসে আছে ওরে। আকাশ ভাই আপনি মুন্নার থেকে তো মাস হ্যান্ডসাম, ওই সাপড়ি বাদ দিয়ে মুন্নার জন্য পাগল হয়ে গেল কেন, গেছে কেন? ও মূলত হচ্ছে টাকার পাগল। ও ও ও হচ্ছে যে ধরেন যে বুড়ো হোক সেরা হোক, ওকে 10,000 টাকা দিয়ে আপনি হচ্ছে লাগাতে চান, দেখবেন যে আপনার বাসায় চলে আসবে। ঠিক আছে, ও হচ্ছে যে টাকার পাগল। ও তো ছিল হচ্ছে সেক্স ওয়ার্কার, কারণ হচ্ছে যে 100 টাকায় যে মেয়ে গুলিস্তানে সেক্স ওয়ার্কারই করতো, সে মেয়ে এখন হচ্ছে রাত বিরাতে কোথাও সার্ভিস দিলে 10,000 টাকা পায়, এবং স্বর্ণ নেয় এবং ব্ল্যাকমেল করে, কাউকে কাউকে মাগনা করে। ড্রাগস অ্যাডিক্টেড হলে তো সেক্সুয়াল হ্যারাসমেন্ট বেড়ে যায়, তখন মাগনাও করে। ভাই আপনার পেজ থেকে ঠিক আছে ভাই, মামলা চালাইতে অনেক টাকা লাগে, আমি চাই আপনার পেজে ঠিকঠাক ইনকাম হোক। না, আমার তো মনিটাইজ নেই, এবং মনিটাইজ হলে হয় কি, যদি যে পেজে মনিটাইজ থাকে সেই পেজে রেস হচ্ছে 50%। আমি তো তার বিচার চাই, আমার তো মনিটাইজ নেই। ঠিক আছে, আমার হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেল আছে, ওখান থেকে হয়তো বা ইনকাম আসে, কিন্তু আমার হচ্ছে পেজে কোনো ইনকাম নাই, এবং আমার পেজ হচ্ছে আপনার কোনো মনিটাইজ নেই। এমনিতে প্রথম দিকে আসছিল $6,000 মতো, ওগুলো আমি এখনও তুলিনি, এবং ন্যাশনাল আইডি কার্ড নাই দেখে হচ্ছে উঠানো যাচ্ছে না। এমনিতে $6,000 আছে, ওটা হয়তো এক সময় তোলা যাবে।
রেখে দিছি, কারণ হচ্ছে যে ওগুলো তুলে মামলা মোকদ্দমা সারা জীবন তো চলবে, এই জন্য রাখছি। ওটা হয়তো বা নির্বাচনের পরে রেডি করে তারপর তুলতে হবে। ভাই বর্ষা অনেক শুকায় গেছে, ওর ওজন মাত্র 40 কেজি। না, ও তো প্রচুর পরিমাণ ড্রাগস নেয়, ড্রাগস নিলে মানুষ হচ্ছে শরীর কমে যায়। ও ও ও নিজেকে সেক্সি প্রমাণ করার জন্য ড্রাগস নেয় এবং হচ্ছে ড্রাগস নিয়ে নিয়ে মানুষকে আসলে ফাঁসায়। দুই নিশাত জান মিতি লেগছে যে 2 মাস আপনার সাথে যে পোল্ট্রি নিল, বাকি জীবন কি করতে আমাদের আপনাদের সাথে আল্লাহ মালুম, আল্লাহ আপনাদের বাঁচাইছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে ও তো যাকে ধরে একদম অক্টোপাসের মতো খেয়ে ফেলে, এবং আর বেশি ফাঁসাতে পারবো না। যাকে ফাঁসাবে আমরা তো হিউজ পরিমাণ তার শাস্তি দিছি, এবং দেখেন আপনাদের কাছে মাপ চাচ্ছে, আপনাদের কাছে হচ্ছে যে ক্ষমা চাচ্ছে, আপনাদের কাছে দুহাত তুলে হচ্ছে ইয়ে করতেছে, আর কাজ কাম নাই, ঠিক আছে, কেউ কাজ কাম দিচ্ছে না, এবং হচ্ছে যে ধরেন যে বিভিন্ন আগে মেয়ে সাপ্লাই করতে, এগুলো পারতেছে না, এবং ওর হাতে কিন্তু হচ্ছে গোপন ঘড়ি থাকে। বিভিন্ন জায়গায় যখন যায়, ও তো মূলত বিভিন্ন হোটেলে যায় না, ও যায় বাসায়, বিভিন্ন বাসায় বাসায় বুড়া, তারপর হচ্ছে বিভিন্ন ব্যবসায়ী, এদের সাথে হচ্ছে যে সেক্স ওয়ার্কারি করে মূলত জীবনযাপন করে। কিন্তু এখন হচ্ছে ভয় পায়, কারণ হচ্ছে ওর হাতে তো গোপন ক্যামেরা থাকে, এই গোপন ক্যামেরা দিয়ে মূলত ব্ল্যাকমেল করে। আর যখনই যাকে ব্ল্যাকমেল করে তখনই আমার সাথে যোগাযোগ করে, আর যোগাযোগ করলে আমি তাকে হেল্প করি। ঠিক আছে, হেল্প করলে হয় কি, তখন তো আর পারে না। ছোট ছেলেটার জন্য খারাপ লাগে, ওদের কি দোষ? দেখেন ওরা তো আসলে অবৈধ, অবৈধ বাচ্চা হলে আর কি ওদের জন্য খারাপ লাগার কিছু নেই। কার বাচ্চা কে, এটা তো অনেক পাবেন। এবং জ্যাকির দাদাও বলছে যদি জ্যাকির ছেলে হয় তারা মামলা করবে, মামলা করে ছেলে নিয়ে যাবে, ওটা থাকবে না। আপনার লাইভ দেখে মন ভালো হয়ে যায়। আর যে ওই যে 3টা মেরে ফেলছে, ও এমন, আমিও মানি, যেই বিবেকবান মানুষ সেই বুঝবে। হ্যাঁ, কারণ হচ্ছে ও তো মূলত এগুলো করে। ফারিয়া তারিন চৌধুরী লিখছে, আমি বিলিভ করি বর্ষা ড্রাগস নেয়, কারণ রুমি ড্রাগস নিত, এবং ইভেন আমার মনে হয় ওর মেয়েটাও নিতে পারে। ওই ওর মেয়ে নেবে কি না নেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু ওর ড্রাগস নেয় এবং একসময় ড্রাগস বিক্রি করতো। এই ড্রাগস বিক্রি করার সময় মূলত রুমির সাথে তার পরিচয় হয়। এবং আমার এক বান্ধবী বলে, গুলশান এক ছেলের সাথে, ছেলে মডেল, ও ড্রাগস বিক্রি করতো, ওর সাথে মূলত ছিল। এবং এর হচ্ছে নেটওয়ার্কটা অনেক বড়, এবং দেখবেন যে ও যার সাথে পারবে না, মুন্না খান ভালো জানে, এবং হচ্ছে যে রাসেল মিয়া ভালো জানে। ও ধরেন যে আমার পিছনে মিনিমাম 3 থেকে 400 সেক্স ওয়ার্কার লাগাই দিছে, আমার সাথে প্রেম করতে চায়, আমার সাথে বিয়ে করতে চায়, এবং আমাকে সেক্স ভিডিও পাঠাচ্ছে, ল্যাংটা হয়ে ভিডিও পাঠাচ্ছে, এবং 300-400 শুধুমাত্র ল্যাংটা ভিডিও পাঠাইছে আমার ফেসবুকে, যে আমার সাথে সে ফিজিক্যাল রিলেশন করতে চায়। কিন্তু আমি দিন শেষে তো বললাম না, আমার মা বোন ওরা হেভি চালাক, এবং ওরা, আমি তো কোনো কিছু হলেই তাদের সাথে পরামর্শ করি, সেখান থেকে বলে যে না, এই টাইমে আসলে কোনো মেয়ের সাথে রিলেশনে জড়ান যাবে না। এবং একটা মেয়েকে দিয়ে আমাকে মেরে ফেলানোর পরিকল্পনা করছিল, এবং তাকে দিয়ে হচ্ছে যে বিভিন্নভাবে আমাকে নতুন মামলা দেওয়ার জন্য হচ্ছে দৌড়াচ্ছে। কিন্তু দিন শেষে তো লাভ নেই, কারণ হচ্ছে যে আমার দেখেন পার ডে 2000 মানুষ কিন্তু ফলোয়ার বাড়তেছে, অলরেডি 88,000 হয়ে গেছে। ঠিক আছে, এই 88,000 মানুষ প্রতিনিয়ত ওই সাপড়ি কী করতেছে, সাপড়ি কি করতে পারে, সাপড়ি কোথায় ফাঁসাতে পারে, আমাকে কি ধরনের ব্লেম দিচ্ছে, এগুলো তো টোটালি আমার ইনবক্সে আপনারাই পাঠাচ্ছেন, এবং সাপড়ি স্ট্যাটাস দিচ্ছে, সেগুলো স্ক্রিনশট দিচ্ছেন, তারপর হচ্ছে যে টিকটক দিচ্ছেন, সেগুলো স্ক্রিনশট দিচ্ছেন। এবং কয়েকদিন আগে দেখলাম যে হাতে একটা গান দিছে, ওখানে এক সাংবাদিককে গালাগালি করতেছে, সাংবাদিক আমাকে অডিও দিছে। মানে ও আসলে টোটালি পাগল হয়ে গেছে। ঠিক আছে, 95% ওকে, আর 5% বাকি, ওটা আমি দেখতেছি। আমি আবার মনে হয় নতুন 2-3টা মামলা দিব, কারণ হচ্ছে যে টোটালি কথা তো বললাম না, আমি টাকা পয়সার দিক দিয়ে কিন্তু এতটা সচ্ছল না। আপনারা যা হেল্প করেন ওটা দিয়েই মূলত মামলা করি, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনারা আরেকটু হেল্প করেন, আর 2টা মামলা দিতে হবে। কারণ হচ্ছে গাড়ি চালিয়ে লাইভ করাটা এটা অন্যায়, এটা একটা মামলা দিতেই হবে। আর হচ্ছে যে বিভিন্ন
মানুষকে দিয়ে আসলে আমাকে মেরে ফেলানোর পরিকল্পনা করতেছে, অপহরণের চেষ্টা করতেছে। এই আর একটা মামলা আমার কাছে মনে হয় যে দেওয়া উচিত। আন্টিকে সামনে আনেন, সাপড়িকে একটু বকা দিয়ে দিক। আমাদের মনটা জুড়ে, সাপড়ি যত বকা দেখ তত কম হয়ে যায়। সাপড়ি আরও বেশি লাফালাফি উৎপাত শুরু করছে শুধুমাত্র আমাদেরকে জ্বালানোর জন্যে। তৃষা আপনি লিখছে 88K 88,000 ফলোয়ার ইনকাম ভালোই হবে ভাই। রিপোর্ট দেওয়ার ছাড়াই দিয়ে পেজে ঠিক করেন না। আমি তো বলছি না, ওর শাস্তি না হওয়া পর্যন্ত কোনো আমার ইনকামের দরকার নেই, আমার এমনিতেই ভালো আছে। ঠিক আছে, 88,000 দিয়ে হচ্ছে আমাকে ইনকাম করতে হবে দরকার নেই। আপনারা ছাপড়িকে প্রতিদিন হচ্ছে যে পরিমাণ জ্বালান আমার কাছে এটাই ইনকাম। ওই ছাপড়িকে যে পরিমাণ আপনারা গাইলেন আমার কাছে এটাই ইনকাম। এবং ছাপড়িকে টোটালি এই সোশ্যাল মিডিয়াতে বয়কট করছেন, এটাই আমার কাছে ইনকাম। আমার লাগবে না। আমি বলছি কি, আমার 20 টাকা হলে দিন পার হয়ে যায়, আমার লাগে না। ঠিক আছে, পারিবারিকভাবে আমি খুব ভালো আছি, খাচ্ছি দাচ্ছি। আজকেও তো গরুর মাংসের তেহারি খেলাম। ঠিক আছে, এখনো হাতে গন্ধ আছে। গতকালকে ইলিশ মাছ খেলাম। ঠিক আছে, মুন্না খান পাঠাইছে। তারপর হচ্ছে এর আগে বোয়াল মাছ খেলাম। ঠিক আছে, আমার কাছে খাবার দাবার নিয়ে ভালো আছে, আমার দোকানে। আপনারা যেভাবে হোক তাকে শেয়ার করে হোক, গালাগালি করে হোক, এবং তাকে সোশ্যাল মিডিয়া বয়কট করে হোক, যেটা করতেছেন এটাই আমার কাছে ইনকাম। আমি অনেক খুশি এবং হ্যাপি। মনিকা তাসনিয়া লেখছে যে আপনার মায়ের সামনে সেক্সের কথাবার্তা বলতেছে। আমার মায়ের সামনে কে কথা বলতেছে? আমি আমার রুমে। ওনার পড়া দেখে পুরুষ মানুষ পাগল হয়ে যায়। না, পড়া দেখে না, হচ্ছে যে টোটালি বললাম না, ও সুযোগ পেলেই পোলাদের হচ্ছে যে খাবার জন্য দেয় যে আমাকে আমার সাথে ফিজিক্যাল করো। একটা একটা মেয়ে যদি মাগনা দেয়, করবে না কে? সবাই করবে। সাবরি লাখ টাকার স্যালারি গল্প বলেন, ওটা অন্যদিন বলবো না, ওটা শুক্রবারে বলবো। আমি রুহিয়া পাই এবং সানজিদা পা আসবো লাইভে। পিসা আপনি দেখে সাপড়ি পেজে রিপোর্ট মারেন ভাই। আমরা কেন রিপোর্ট মারতে যাবো? ঠিক আছে, যার রিপোর্ট মারা আল্লাহ মারতেছে। ও কান্দে আপনাদের থেকে মাপ চায়, আল্লাহর কাছে মাপ চায়, আপনাদের কাছে মাপ চায়। এর চেয়ে বড় রিপোর্ট কি হতে পারে? আপনারা তো ওখানে সবাই জিতে গেছেন, কারণ হচ্ছে যে আপনাদের কাছে মাপ চায়। এতদিন কিন্তু মাপ চায়নি। আমি যদি ওকে বিয়ে না করতাম এবং ওর বিষয়গুলো না জানতাম, আমি ওর অনেকগুলো বিষয় জানি, যেগুলো হচ্ছে যে প্রতিদিন একবার একবার করে আপনাদের কাছে গল্প করবো। এবং দেখেন সাপড়ি টোটাল অর্থ সব কিছু শেষ এবং কান্নাকাটি করতেছে, এগুলো জাস্ট নাটক। ও কিন্তু ওর মূল ব্যবসা হচ্ছে মেয়ে সাপ্লাই করা, বিভিন্ন ব্যবসায়ীদের কাছে নারী সাপ্লাই করে। এটাও একদিন ধরা পড়বে, দেখেন। ফারিয়া তারিন চৌধুরী লিখছে যে আন্টি হাতের গরুর মাংস রান্না দেখতে চাই। আজকে হচ্ছে যে ওই তেহারি রান্না করছে, তেহারি রান্না করছে আজকে। কালার হচ্ছে ব্ল্যাক হয়ে গেছে। আপনার হচ্ছে কোনো ঝাল বেশি দিছে কি, কি বলে, ওই তেহারির মধ্যে ঝাল মরিচ বেশি দিচ্ছে, মরিচ দেওয়াতে একটু কালা কালো হয়েছে, কিন্তু স্বাদ হয়েছে আজকে। এই কদিন দেখলাম যে মানে ঝাল কম হয়, আজকে একটু ঝাল বেশি হয়েছে। শানু বলতেছে তাকে তার তার নাকি খাবার ডিস্টার্ব করার জন্য ঝাল দিচ্ছে। আমাদের ঝাল দিলে একটু বেশি, আমরা একটু বেশি ঝাল খাই। ঠিক আছে, শানু শানু খায়নি, শানু চিল্লায় বেড়াচ্ছে, বলতেছে ঝাল নাকি বেশি হয়েছে আজকে। মুন্না খানকে বলেন আপনাকে কাতার নিয়ে যাবে এবং ভালো পোস্টে চাকরি দেখ। আমাকে কাতার যেতে পারে, আমি তো বাংলাদেশে চাকরি করি। সাপনির পেজে কোনো ইনকাম হয় না এখন আর? না, কারণ হচ্ছে যে এখন তো ইনকাম কমায় দিছে। ধরেন যে 10 লাখ মানুষ দেখলে আপনার হচ্ছে যে ইনকাম হয় $4। 10 লাখ মানুষ দেখলে ওর তো তেমন ভিউ নেই, কত 40,000 50,000, এটা কত দেয়? ধরেন যে 50 পয়সা 60 পয়সা এরকম দেয়, ইনকাম নেই। এই জন্য তো কান্নাকাটি করে, ওর ইনকাম শেষ হয়ে গেছে। আপনারা একদম ওদের শেষ করে দিচ্ছেন, একদম নাই করে দিচ্ছেন। তৃষা আপনি লিখছে ভাই আপনাকে অনেক রিকোয়েস্ট করি, সত্যি আপনার জন্য অনেক
সত্যি সামনে আসছে অবশ্যই। কারণ হচ্ছে যে আমি চাইছি যে সাপ্লি যারা ব্ল্যাকমেলার এবং বাটপার এবং হচ্ছে যে ও যে একটা মানে মানে সাপ্রি, এই জিনিসটা তো আমি আপনাদের জানাইছি এবং প্রতিনিয়তই জানাবো। ভাইয়া সাপ্লিকে কোনো কেন মানুষ এত হোটেল রুমে নিতে চায়, ওনার প্রতি রুচি আসে কেমনে ভাইয়া? শোনেন, যারা হচ্ছে সেক্স ওয়ার্কার দেখবেন যে যারা হচ্ছে ফ্রি সার্ভিস এবং হোম ডেলিভারি দেয়, এদের এদের প্রতি মানুষের আলাদা একটা ফিলিংস কাজ করে। এবং তারা তো আসলে দেখবেন যে যারা হোটেল গার্ল থাকে ওদেরকে টাকা দিয়ে ফিজিক্যাল করবে, 3 মিনিটের সুখ, এটা 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 সারা জীবনেতে এরকম হয়ে আসতেছে, তাই না? যারা হচ্ছে সেক্স ওয়ার্কার তাদেরকে টাকা দিয়ে সেক্স করবে এবং তাদের সাথে থাকবে, এটা দিন দিনই হয়ে আসতেছে। কিন্তু ও নিজেকে বড় লোকই ভাব দেখায়, ও নিজেকে নায়িকা বলে যে মামলা জামিন নিতে গেছে, সেটাকে হচ্ছে যে বলে ফিল্ম স্টার। ঠিক আছে, আমি খালি হাসি এবং ওই কোর্টে গেলে অ্যাডভোকেটের সবাই হাসে দেয়, ও লাগে ফিল্ম স্টার। জীবনে কোনদিন নাটকের একটা 5 শটও দেয়নি, ও নাকি বলে ফিল্ম স্টার। তাহলে দেখবেন ভাই আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে টাকা খাওয়ার জন্য। যাই হোক, অনেকক্ষণই ছিলাম, ভালো থাকবেন এবং দীপান্তিলাস, আমি আপনাকে খুব বাজে ভাবতাম, পরে বুঝতে পেরেছি আপনার ভিডিও, রুইয়াপার ভিডিও দেখে সত্যি কোনটা মিথ্যে কোনটা। শোনেন, যেটা সত্য আজীবনই সত্য, এখানে সত্য মিথ্যাতার কিছু নেই। আপনি আমাকে বাজে ভাবেন আর খারাপ ভাবেন, এটা তো যায় আসে না। আমাদের হচ্ছে টার্গেট এই মেয়েটা খারাপ, বাংলাদেশের 16 কোটি মানুষ জানুক, 16 কোটি মানুষ দেখুক, এটাই আর কাছে চাওয়া। এবং আমরা চাই যে ও সারা জীবন জেলে থাকুক। সাপড়ি জঙ্গলি হলে ওর জনগণরা ভাগা তেঁতুল আবরাজ সাহেবকে বুঝে দিতাম কত গমে কত আটা। ওকে, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন এবং আগামীকাল নতুন গল্প নিয়ে আসবো। আগামীকালকের গল্প হচ্ছে এরকম যে ছাপড়ি আসলে কিভাবে মানুষকে ফাঁসাতো এবং মানুষকে পটাতো এবং মানুষের থেকে টাকা নিত। ও যেগুলো গল্প আমাকে বলছে ওগুলো বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকালকের অপেক্ষায়। আগামীকালকে হচ্ছে যে ভাববো কীভাবে মুন্না খানকে পটালো, কীভাবে এই ডিএ সাহেবকে পটালো, কীভাবে তারপর হচ্ছে রাসেল মিয়াকে পটালো, কীভাবে পটায় পটায় বিয়ে করতো, এইগুলো কালকে বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।